দেখ, একটা পিপিটি স্ক্রিন দেখতে পাওয়া যাচ্ছে তো? হুম হুম, দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা। হুম, সব রেডি করে রেখেছিলাম, সব চলে গেছে। আচ্ছা, তাহলে আমাদের আজকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বা রাদার স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স। লেকচার 2। আর ডেট হচ্ছে তোর 17/03/2021। আচ্ছা, আগের দিন পড়াশোনায় কারো অসুবিধা নেই তো? দেখো, তাহলে আগের দিন আমরা কোথায় শেষ করেছিলাম ব্যাপারটা দেখো। আগের দিন হচ্ছে আমরা বেসিক্যালি বেসিক কনসেপ্টস গুলো ডিসকাস করে শেষ করেছিলাম, তাই তো? তাহলে আমরা ওই লাস্ট যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে যে তিনটে যে ডিফারেন্ট টাইপ অফ পার্টিকেলস আছে। একটা হচ্ছে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইজেবল, তাদেরকে বলছে বোলজন্স, তারা ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা ওবে করবে। আর একটা ছিল কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেলস যারা ইনডিস্টিংগুইজেবল, তার দুটো ক্যাটাগরি ছিল, কেউ কেউ বোসন্স আর কেউ কেউ ফেরমিয়ন্স। বোসন্সের জন্য বোস আইনস্টাইন ডিস্ট্রিবিউশন, আর ফেরমিয়ন্সের জন্য ফেরমি ডিরাক ডিস্ট্রিবিউশন। তাহলে এই তিনটে ডিস্ট্রিবিউশন ফর্মুলা আমাকে এখন ডিরাইভ করতে হবে। তাহলে একটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন, একটা ফেরমি ডিরাক ডিস্ট্রিবিউশন, আর হচ্ছে বোস আইনস্টাইন ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এবারে এখানে যাওয়ার আগে, মানে ম্যাক্সওয়েল বোলজম্যান বা তিনটে ডিস্ট্রিবিউশন ফর্মুলা যাওয়ার আগে, যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের যে বিভিন্ন রকমের পস্টুলেটস গুলো আছে, সেই পস্টুলেট গুলো নিয়ে একটু জাস্ট কথাবার্তা বলে নিতে হবে। আমরা এমএসসি যখন পড়বো তখন সমস্ত পস্টুলেট গুলো নিয়ে ডিটেলে তার কিভাবে তৈরি হচ্ছে সেগুলো সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। এখন হচ্ছে আমরা আগের দিন পস্টুলেটস অফ ইকুয়াল এ প্রায়োরিটি প্রবাবিলিটিস এইটা নিয়ে আলোচনা করেছি। আজকে বোল্টম্যান হাইপোথিসিস যেটা, বা বোল্টম্যানের যে পস্টুলেট, এইটা নিয়ে একটু কথাবার্তা বলবো। হ্যাঁ, আর একটা হাইপোথিসিস আছে যেটা হচ্ছে এরগডিক হাইপোথিসিস। তো এরগডিক হাইপোথিসিসের কনসেপ্টটা হচ্ছে যখন আমরা এনসেম্বল নিয়ে কথাবার্তা বলবো তখন সেটা নিয়ে আলোচনা হবে। তাহলে আজকে এই যে হাইপোথিসিসগুলোর মধ্যে আমরা একটা হাইপোথিসিস যেটা বেসিক্যালি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের একদম কোরে আছে, যেটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পস্টুলেট, সেইটা নিয়ে প্রথমে কথাবার্তা বলি। সেটা হচ্ছে বোল্টজম্যান হাইপোথিসিস। হাইপোথিসিস, আচ্ছা, বোলম্যান হাইপোথিসিস যে কথাটা বলে সেটা বেসিক্যালি এই যে তোমার আহ, যে আমরা আগের দিনে থার্মোডাইনামিক ওয়েট বা ডব্লু এইটা নিয়ে কথাবার্তা বলেছিলাম, যে ডব্লু একটা কোয়ান্টিটি ছিল যেটা হচ্ছে থার্মোডাইনামিক ওয়েট। ওয়েট, থার্মোডাইনামিক ওয়েট। আচ্ছা, আগের দিন দেখো আমরা যেটা ঠিক করেছিলাম যে কোনো একটা গিভেন ম্যাক্রোস্টেটে রেখে, মানে ম্যাক্রোস্টেট মানে আমরা যেটা কনসিডার করেছি যেখানে এন ভিই কনস্ট্যান্ট, যে একটা গিভেন ম্যাক্রোস্টেটে থেকে পার্টিকেলগুলোকে বিভিন্ন এনার্জি লেভেলে তুমি মোর দ্যান ওয়ান নাম্বার অফ ওয়েতে সাজাতে পারো। যত বেশি নাম্বার অফ ওয়েতে তুমি সাজাতে পারছো, থার্মোডাইনামিক ওয়েট হচ্ছে তত বেশি। থার্মোডাইনামিক ওয়েট এইটা কিন্তু ইট ইজ এ মেজার অফ মাইক্রোস্কোপিক ডিজঅর্ডার, তুমি যদি সেইভাবে দেখো। মানে কোন একটা গিভেন ম্যাক্রোস্টেটে পার্টিকেলগুলোকে যত বেশি রকম ভাবে সাজাতে পারছো, তার মানে ডিজঅর্ডারনেস তত বেশি, এবং ডিজঅর্ডারনেস যত বেশি হবে থার্মোডাইনামিক ওয়েটটা হচ্ছে তত বেশি হবে। এটা আবার এনট্রপি, এই যে কোয়ান্টিটি তুমি পড়েছিলে এনট্রপি, এটা হচ্ছে এনট্রপি। সেকেন্ড ল থার্মোডাইনামিক্স থেকে
যে এনট্রপির কনসেপ্টটা আছে সেখানেও কিন্তু এনট্রপিটা কিন্তু একটা ডিজঅর্ডারনেসেরই মেজার। তুমি যেটা দেখেছো সেটা হচ্ছে যে 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 কোনো ন্যাচারালি অকারিং প্রসেস কোনো একটা আইসোলেটেড সিস্টেমের জন্য সেই দিকেই যায় যেদিকে গেলে সকাল র্যান্ডামনেস বা ক্যাওসনেসটা বাড়ে। তুমি একটা ক্রিস্টালাইন সলিড থেকে তুমি লিকুইডে যাচ্ছ, লিকুইড থেকে ধরো ভেপারে যাচ্ছ, তুমি জানো যে মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে র্যান্ডামনেস বা ক্যাওসনেসটা বাড়ছে, সেখানে এনট্রপি বাড়ছে। দুটো পিওর সাবস্টেন্স শুধু যখন মিশে যাচ্ছে তখন তার এনট্রপি বাড়ছে। একটা হাই টেম্পারেচার বডি থেকে লো টেম্পারেচার বডিতে হিট যাচ্ছে, তাহলে এই যে হিটটা একটা ছোট জায়গা থেকে বড় জায়গা ছড়িয়ে যাচ্ছে, র্যান্ডামনেস ক্যাওসনেস বাড়ছে, এনট্রপিটা বাড়ছে। তাহলে এনট্রপি যেটা, এটাও কিন্তু দেখো ইজ এ মেজার অফ, ইট ইজ অলসো এ মেজার অফ ডিজঅর্ডারনেস। ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সে এনট্রপি একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা ইজ এ মেজার অফ ডিজঅর্ডারনেস। আবার আমি যখন মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে কোনো একটা গিভেন ম্যাক্রোস্টেটের থেকে, মানে যেখানে এন ভিই ফিক্সড থেকে পার্টিকেলগুলোকে বিভিন্ন এনার্জি লেভেলে বা বিভিন্ন কোয়ান্টাম স্টেটসে আমি ইন এ নাম্বার অফ ওয়েতে সাজাতে পারি, এবং প্রত্যেককে সাজানো মানে যত বেশি রকমভাবে সাজাতে আমি পাচ্ছি তত বেশি তার নাম্বার অফ মাইক্রোস্টেটস হয়ে যাচ্ছে। সেটাই হচ্ছে থার্মোডাইনামিক ওয়েট। তার থার্মোডাইনামিক ওয়েটটা সেটা তুমি যখন মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখছো ইটস এ মেজার অফ মাইক্রোস্কোপিক ডিজঅর্ডার। আর এনট্রপি সেটাও সেটা একটা মাইক্রোস্কোপিক ডিজঅর্ডার। সেইখান থেকে যেটা আমি বলতে পারি, তাহলে এইখান থেকে ওয়ান ক্যান কনক্লুড, one can assume বললেও ভালো হবে, one can assume that এই S must be a function of W। এইটুকু দেখো তোমাকে প্রথমে বুঝে নিতে হচ্ছে যে এনট্রপিটা আর যাই হোক না কেন সেটা কিন্তু এই থার্মোডাইনামিক ওয়েট তার একটা ফাংশন হবে। আর এবার যে জিনিসটা আমাদের দরকার, যে এই ফাংশনের ফর্মটা অ্যাকচুয়ালি কেমন ফাংশন, ঠিক আছে, এইটা এবার আমাকে একটু বুঝতে হবে। যে ঠিক আছে, আমি এটা বললাম যে এনট্রপিটা যে থার্মোডাইনামিক ওয়েট ডব্লু তার একটা ফাংশন হবে। এবার এই ফাংশনটা ঠিক কেমন টাইপের ফাংশন সেইটা একটুখানি বোঝার চেষ্টা করা যায়। আচ্ছা, সেইটার জন্য তোমাকে যেভাবে আমি এগোতে পারি সেটা হচ্ছে এই যে ধরো আজ ফর এক্সাম্পল তুমি দুটো সাবসিস্টেম কনসিডার করছো, তারা পাশাপাশি ধরো আছে, এখানে ধরো পার্টিশন করে দিলে, দুটো সাবসিস্টেম কনসিডার করছো, এইটা ধরো সাবসিস্টেম এ, এটা সাবসিস্টেম বি। আচ্ছা, এর যে করসপন্ডিং থার্মোডাইনামিক ওয়েটটা সেটা হচ্ছে ডব্লিউ এ, থার্মোডাইনামিক ওয়েটটা হচ্ছে ডব্লিউ বি। আচ্ছা, এর করসপন্ডিং এনট্রপি ধরে নাও এস এ, এর করসপন্ডিং এনট্রপি ধরে নাও এস বি। তাহলে এখান থেকে যেটা আমি বলতে পারছি ক্লিয়ারলি, এস এটা ফাংশন অফ ডব্লিউ এ, এস বিটা হচ্ছে তোমার ফাংশন অফ ডব্লিউ বি। এস বিটা হচ্ছে ফাংশন অফ ডব্লিউ বি। আমি এইটুকু পরিষ্কার বুঝতে পারছি, কিন্তু এস যদি একটা ফাংশন অফ ডব্লিউ হয়, তো দুটো সাবসিস্টেম তুমি কনসিডার করেছো, একটা সাবসিস্টেম এ, একটা সাবসিস্টেম বি। সাবসিস্টেম এতে থার্মোডাইনামিক ওয়েটটা ডব্লিউ এ, সাবসিস্টেম বিতে থার্মোডাইনামিক ওয়েট হচ্ছে ডব্লিউ বি। আর এ আর বিতে করসপন্ডিং এনট্রপিগুলি যথাক্রমে এস এ আর এস বি যদি হয়, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারছি এস এটাই যে ফাংশন অফ ডব্লিউ এ, এস বিটাই যে ফাংশন অফ ডব্লিউ বি। আচ্ছা, এবারে আমি কি করলাম, এই পার্টিশনটাকে রিমুভ করলাম, পার্টিশন ইজ রিমুভড, মানে মাঝের পার্টিশন যেটা, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিলে কি হচ্ছে না, এটা দুটো জিনিস পুরো মিশে যাচ্ছে, কম্বাইন হয়ে গেল এই দুটো। আচ্ছা, কম্বাইন যে হয়ে গেল, যে কম্বাইন সিস্টেমটা, তার যে ডব্লিউ ধরো, ডব্লিউকে আমি ডব্লিউ টোটাল বলি, আর এনট্রপিকে যদি এস টোটাল বলি, তাহলে দেখো যে যদি পার্টিশন রিমুভ করি, এনট্রপি একটা এক্সটেন্সিভ প্রপার্টি, এনট্রপি এক্সটেন্সিভ প্রপার্টি যদি হয়, দিস শুড বি ইকুয়াল টু এস এ প্লাস এস বি, এটা। আচ্ছা, এবারে ডব্লিউটা হচ্ছে তোমার একটা কাউন্ট, মানে মাইক্রোস্কোপিক ডিজঅর্ডারনেসের সংখ্যা আর কি, তাই তো, মানে এটাকে সাম কাইন্ড অফ তুমি প্রবাবিলিটিও বলতে পারো। তাহলে দেখো এই সিস্টেমটা যদি 5 রকম ভাবে সাজানো যায়, এটা যদি 7 রকম ভাবে সাজানো যায়, তাহলে দুটোকে কম্বাইনলি তোমরা সাজাতে পারো কিন্তু 5 7 কে 35 রকম ভাবেতে। তার মানে এখানে ডব্লিউ টোটালটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি গুণফল হবে ডব্লিউ এ ইন্টু ডব্লিউ এ হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
যে ডব্লুটা কিন্তু যোগ নয়, ডব্লুটা হচ্ছে ডব্লিউ এ ইন্টু ডব্লিউ বি। মানে এইটাকে ধরো তুমি তিন রকম ভাবে সাজাতে পারো, এইটাকে তুমি তিন রকম ভাবে সাজাতে, তাহলে কোনো একটা এই বাঁদিকে এ সাবসিস্টেমে কোনো একটা সাজানোর জন্য ডান দিকে তুমি তিন রকম ভাবে সাজাতে পারলে, সেকেন্ডটার জন্য তিন রকম ভাবে, থার্ডটার জন্য তিন রকম ভাবে। হ্যাঁ, সেই জন্য তুমি আলটিমেটলি ওভারঅল ডব্লিউ যখন ক্যালকুলেট করবে সেটা গুণ হয়ে যাবে ডব্লিউ এ ইন্টু ডব্লিউ বি। কিন্তু এনট্রপি যেটা একটা স্টেট প্রপার্টি, এনট্রপি শুড বি এস এ প্লাস এস বি। তাহলে এইটুকু আমি জাস্ট প্রথমে বুঝতে পারছি যে এস টোটাল যেটা, দিস শুড বি ইকুয়াল টু ফাংশন অফ ডব্লিউ এ, সরি প্রথমে ফাংশন অফ ডব্লিউ টোটাল লিখছি, ফাংশন অফ ডব্লিউ টোটাল এটা, ঠিক আছে, এস টোটালটা হচ্ছে ফাংশন অফ ডব্লিউ টোটাল, ঠিক আছে। আচ্ছা, এবারে যেটা কথা সেটা হচ্ছে যে এই যে ডব্লিউ টোটালটা তুমি এটাকে ডব্লিউ এ ইন্টু ডব্লিউ বি এইভাবে তুমি বলতে পারছো এটা। আর এবারে যেহেতু অ্যাজ এনট্রপি যে স্টেট প্রপার্টি, টোটাল এনট্রপিটা তুমি জাস্ট লিখতে পারছ দুটো সাবসিস্টেমে এনট্রপি যোগফল হিসেবে তুমি লিখতে পারছ। আর তারপরে এস টোটালটা হয়ে গেছে ফাংশন অফ ডব্লিউ এ ডব্লিউ বি, এস এটা হচ্ছে ফাংশন অফ ডব্লিউ এ, এস বিটা হচ্ছে ফাংশন অফ ডব্লিউ বি। তার মানে দেখো যে সবকিছু কনসিস্টেন্ট হয় যদি এই ধরনের একটা সম্পর্ক স্যাটিসফাইড হয়। তার মানে আমি এখানে তো বলে দিচ্ছি যে এনট্রপিটা মাস্ট বি ফাংশন অফ ডব্লিউ। এবার আমার কোশ্চেনটা হচ্ছে এখান থেকে যে কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য এক্সপ্লিসিট ফর্ম অফ দিস ফাংশন। ফর্ম অফ দি ফাংশন আমি তো এইটা জানতে চাইছি, তাই না, যে এনট্রপিটা ডব্লিউর ফাংশন, এবারে সেই এক্সপ্লিসিট ফর্মটা কেমন হবে, সেই এক্সপ্লিসিট ফর্মটা বের করার জন্য আমি এটা দেখতে পেলাম যে যেহেতু ডব্লিউটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল এবং এনট্রপিটা অ্যাডিটিভলি সেপারেবল তার এক্সটেন্সিভিটির জন্য, সেই জন্য এই মানে ফাংশনাল ফর্মটা যাই হোক না কেন সেখানে এরকম একটা আইডেন্টিটি ওবে করে। আর এবার কথা হচ্ছে এরকম যদি আইডেন্টিটি ওবে করে সেটা কোন ধরনের ফাংশনের ক্ষেত্রে এটা হতে পারে। দেখো এটা হতে পারে যদি এরকম হয় যে ইফ উই অ্যাজিউম দ্যাট এসটা জাস্ট প্রপোর্শনাল টু ধরে নাও এল এন ডব্লিউ, যদি এটা হয়, বা অর এস ইকুয়াল টু একটা ধরো কে লিখলে কিন্তু এল এন ডব্লিউ, যেখানে কে ইজ এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। মানে দেখো এল এন ডব্লিউ একটা ইউনিটলেস কোয়ান্টিটি আর এনট্রপির একটা ইউনিট আছে, তার মানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট থাকতেই হবে। কে এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট তাহলে ইউনিট কি হবে, তাহলে এল এন ডব্লিউ ইউনিটলেস, তাহলে কে এর ইউনিটটা এস এর ইউনিটের সঙ্গে সমান হবে। তাহলে হ্যাঁ কে ইজ এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হ্যাভিং ইউনিট of entropy that is সে জুল পার কেলভিন অথবা তোমার আর্ক পার ডিগ্রি সেন্টিগ্রেড এক্সেট্রা। তাহলে এই টাইপের তার কিন্তু একটা ইউনিট থাকতে হবে, মানে এল এন ডব্লিউ ইউনিটলেস নাম্বার, এস তার একটা ইউনিট আছে এন্ট্রপির ইউনিট, সেটা জুল পার কেলভিন, কে এর ইউনিটটা জুল পার কেলভিন হতে হবে, যেটা একটা বেসিক্যালি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। আচ্ছা, এবারে আমি যদি ধরে নিই যে এসটা এল এন ডব্লিউর সঙ্গে প্রপোর্শনাল বা এস ইকুয়াল টু কে এল এন ডব্লিউ হয়, তখন সবকিছু কনসিস্টেন্ট হচ্ছে কিরকম ভাবে, তখন দেখো তাহলে দেন তুমি এস এটাকে লিখতে পারছো কে এল এন ডব্লিউ এ, এস বিটাকে লিখতে পারছো কে এল এন ডব্লিউ বি। আর এবার ওভারঅল এসটা যেটা বেসিক্যালি কে এল এন এস টোটালটা আর কি, কে এল এন ডব্লিউ টোটাল, এটা বেসিক্যালি কে এল এন ডব্লিউ টোটালের জায়গায় আমি লিখি ডব্লিউ এ ইন্টু ডব্লিউ বি, এটা হয়ে যাচ্ছে কে এল এন ডব্লিউ এ প্লাস কে এল এন ডব্লিউ বি, এইটা হয়ে গেল এস এ প্লাস এস বি। তার মানে কি হচ্ছে, যদি এইটা তুমি ধরে নাও, মানে ইফ এস ইকুয়াল টু কে এল এন ডব্লিউ দেন এভরিথিং লুকস কনসিস্টেন্ট।
দেখো তখন সবকিছু কনসিস্টেন্ট লাগছে। তার মানে এই যে এস ইকাল টু কে এল এন ডব্লিউ ধরে নিলে তোমার সবকিছু কনসিস্টেন্ট লাগছে, দিস ইজ দ্য বোলজম্যান হাইপোথিসিস। হাইপোথিসিস আর কে যেটা, কেটা একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, একে বলা হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট। এটা হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে কি হচ্ছে না, তুমি যেটা দেখছো সেটা হচ্ছে যে বোলজম্যান হাইপোথিসিস, এটা হচ্ছে তোমার বোলজম্যান কনস্ট্যান্ট। তাহলে দেখো, তাহলে আমি আগের ক্লাসে যেটা দেখিয়েছিলাম যে ডব্লিউর মানেটা তোমাদের বুঝিয়েছিলাম, যে কোনো একটা গিভেন ম্যাক্রো স্টেটে তুমি আছো, দেখেছো একটা গিভেন ম্যাক্রো স্টেটে থেকেও হচ্ছে পার্টিকেলগুলোকে বিভিন্ন কোয়ান্টাম স্টেটে বা বিভিন্ন এনার্জি লেভেলে তুমি অনেক রকম ভাবে সাজাতে পারো। এই এক একটা অ্যারেঞ্জমেন্ট দিচ্ছে তোমাকে এক একটা মাইক্রো স্টেট, আর কোনো একটা গিভেন ম্যাক্রো স্টেটে টোটাল কতগুলো মাইক্রো স্টেট থাকতে পারে সেটাই হচ্ছে তার করসপন্ডিং থার্মোডাইনামিক ওয়েট। ঠিক আছে, তাহলে যত র্যান্ডামনেস বা ক্যাওসনেস বাড়বে বা যত বেশি রকম ভাবে সাজাতে পারবে তত ডব্লিউ বাড়বে। আবার আমি দেখেছি ক্লাসিক্যাল মেকানিক্সে যত বেশি রকম ভাবে সাজানো যায় তত বেশি হচ্ছে এন্ট্রপি বাড়ে। তাহলে এন্ট্রপির সঙ্গে ডব্লিউ নিশ্চয়ই একটা সম্পর্ক থাকবে। এই সম্পর্কটা বোলজম্যান প্রথম গেস করলেন। তিনি বললেন যদি এই এখন লগারিদমিক সম্পর্ক যদি থাকে তাহলে সবকিছু কনসিস্টেন্ট হবে উইথ দ্য প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে, কে হ্যাভিং দ্য ইউনিট অফ এন্ট্রপি। হ্যাঁ, এই যে হাইপোথিসিসটা সেটাই হচ্ছে তোমার বোলজম্যান হাইপোথিসিস। এখানে কিন্তু কেউ প্রুফ করলো না, আমি ব্যাপারটা কনসিস্টেন্ট এইটুকু জাস্ট দেখতে পেলাম আর কি। আচ্ছা, এবারে নেক্সট যে কাজটা আমাদের একটুখানি করে নিতে হবে সেটা হচ্ছে এই যে কে, এই যে টার্মটা আমি ইউজ করেছি, এটা তো এই পার্টিকুলার কেসে জাস্ট একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যার ইউনিটটা হয়তো আমি ঠিক আছে ডাইমেনশনাল অ্যানালিসিস করে আমি বলতে পারছি ওর ইউনিটটা হচ্ছে তোমার এর ইউনিটের সঙ্গে এন্ট্রপি ইউনিটের সঙ্গে সমান। কিন্তু এই কেটা তার সঙ্গে মানে আমাদের চেনা কোনো কোয়ান্টিটির কোনো সম্পর্ক আছে কিনা, হুম, সেটা একটু দেখতে হবে। তার মানে আমি যেটা বলতে চাইছি, আমি ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ কে এইটা জাস্ট দেখতে চাইছি। মানে এটা কি জাস্ট একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, না এর অ্যাকচুয়ালি আমাদের পুরনো কোনো কনস্ট্যান্টের সঙ্গে এর কোনো কানেকশন আছে। ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ কে, এই ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কে, মানে ফিজিক্যাল সিগনিফিকেন্সটা তার মানে অ্যাকচুয়ালি তার মানে আমি যেটা বলতে চাইছি যে বোলম্যান কনস্ট্যান্ট কে যেটা, সেই কেটার সঙ্গে কোনো আমার চেনা কোয়ান্টিটি কোনো কানেকশন বা ইত্যাদি আছে কিনা একটু দেখে নিতে চাইছি। আচ্ছা, এই কানেকশনটা অনেক রকম ভাবে আনার স্কোপ আছে। ঠিক আছে, তবে আমি একটা অ্যাপ্রোচ এখানে ইউজ করব, যে অ্যাপ্রোচটা বেসিক্যালি আইনস্টাইনের একটা অ্যাপ্রোচ আর কি। মানে আইনস্টাইন এরকম ভাবে ব্যাপারটাকে ভেবেছিলেন। বিভিন্ন বইয়ে তুমি বিভিন্ন রকম ভাবে পেতে পারো আর কি, কিন্তু আমি আইনস্টাইন অ্যাপ্রোচটাকে দেখছি। আচ্ছা, আইনস্টাইন ব্যাপারটাকে এরকম করে ভাবছেন, তিনি একটা কালেকশন অফ আইডিয়াল গ্যাস মলিকুল কনসিডার করছেন। কনসিডার এ কালেকশন অফ n ideal gas molecules which are assumed to be identical but distinguishable. আর আইডিয়াল গ্যাস মলিকুল মানে নন ইন্টারঅ্যাক্টিভ, সেটা তো বলাই বাহুল্য। আর আচ্ছা, এবারে এই এই যে এন আইডিয়াল গ্যাস মলিকুলস একটা কন্টেনারের মধ্যে আছে, যে কন্টেনারের ভলিউমটা হচ্ছে ভি। তাহলে কনসিডার এ কালেকশন অফ এন আইডিয়াল গ্যাস মলিকুলস হুইচ আর অ্যাজিউম টু বি আইডেন্টিক্যাল অ্যান্ড ডিস্টিংগুইশেবল। আচ্ছা, এবারে ভলিউম, যে ভলিউম অফ দ্য কন্টেনারের মধ্যে সেটা আছে, কন্টেনার ধরে নাও তোমার ভি, ভলিউম অফ দ্য কন্টেনার হচ্ছে তোমার ভি। আচ্ছা, এবারে আমি কি করছি যে এই যে ভলিউমটাকে, এই ভলিউমটা আমি কতগুলো ভাগে ভাগ করছি। তাহলে দিস কন্টেনার ইজ partitioned into a number of
small volume elements. This container is partitioned into a number of small and equal volume elements. তাতে আমি ভাগ করছি, ইকুয়াল করলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ইকুয়াল ভলিউম এলিমেন্টস অফ ভলিউম ডেল্টা ভি। ঠিক আছে, এইটা তাহলে আমি এই যে কন্টেনারটা ছিল, যে কন্টেনারটাকে আমি কতগুলো ভাগে ধরো ভাগ করে ফেললাম, এখানে ছোট ছোট ভলিউমগুলো ধরে নাও তোমার ডেল্টা ভি। ধরে নাও এই হচ্ছে ওভারঅল ভলিউমটা, ঠিক আছে, ওভারঅল ভলিউমটা ভি। এবার এখানে তুমি কতগুলো ভাগে ভাগ করে নাও। এখানে কতগুলো ইকুয়াল ভাগে ভাগ করে ফেললাম। এই প্রত্যেকটা ভলিউম হচ্ছে ডেল্টা ভি করে, এটা ডেল্টা ভি, এটা ডেল্টা ভি, এটা ডেল্টা ভি, এটা। তাহলে এবারে টোটাল নাম্বার অফ ভলিউম এলিমেন্টস, এটা কতগুলো হবে? দেখো ভি বাই ডেল্টা ভি, এতগুলো হচ্ছে টোটাল ভলিউম এলিমেন্ট তৈরি হবে। ওভারঅল ভলিউমটা যদি ভি হয়, আর এক একটা ছোট ছোট পার্টের যদি ভলিউম হচ্ছে তোমার ডেল্টা ভি হয়, তাহলে টোটাল কতগুলো এরকম সেল তৈরি হবে না, নাম্বার অফ ভলিউম এলিমেন্ট বা নাম্বার অফ সেলস আর কি, সেটা হচ্ছে ভি বাই ডেল্টা ভি। আর এবারে তিনি যেটা অ্যাজিউম করলেন সেটা হচ্ছে এই যে যে এই কোণে মানে এই যে স্মল ভলিউম এলিমেন্ট represents a state where the molecule can stay। এবং তার সঙ্গে তিনি ধরে নিলেন, we assume that a small volume element ব্র্যাকেটে অর, যেটাকে আমি স্টেট বলছি, অর যেটাকে আমি স্টেট বলছি, can contain any arbitrary number of particles। যে কোনো নাম্বার অফ পার্টিকেল সে কিন্তু কন্টেন করতে পারে। এই যে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইজেবল ধরে নেওয়া হয়েছে, তাহলে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যদি ডিস্টিংগুইজেবল হয়, তারা বেসিক্যালি বোলজনস। তাদের ক্ষেত্রে যে কোনো একটা স্টেটে যত খুশি পার্টিকেল থাকতে পারে, মানে ফেরিমিয়ন বা বোসনের মতো তার যে কোনো রেস্ট্রিকশন আছে সেরকম নয় আর কি। ঠিক আছে, আর এবার তা যদি হয়, এবারে দেখো তুমি কতগুলো পসিবল অ্যারেঞ্জমেন্ট করতে পারো, একটু খেয়াল করে দেখো। তাহলে যেটা হচ্ছে যে প্রথম পার্টিকেলটা তুমি নিলে, সেই প্রথম পার্টিকেলটা এই যে ভলিউম এলিমেন্টগুলো তার যে কোনো একটাতে তুমি বসাতে পারো। তাহলে প্রথম পার্টিকেল তুমি কত রকম ভাবে সাজাতে পারছো, ভি বাই ডেল্টা ভি নাম্বার অফ ওয়েতে সাজাতে পারো। তাহলে ফার্স্ট পার্টিকেল বা ফার্স্ট মলিকুল ক্যান বি প্লেসড ইন ভি বাই ডেল্টা ভি নাম্বার অফ ওয়েজ। প্রথম পার্টিকেলটাকে তুমি যেহেতু টোটাল এখন সেলের সংখ্যা হচ্ছে ভি বাই ডেল্টা ভিটা, তা যে কোনো একটা জায়গায় তুমি রেখে দিতে পারো। তা যে কোনো একটা জায়গায় রাখলে তুমি কত রকম ভাবে রাখতে পারছো, ভি বাই ডেল্টা ভি নাম্বার অফ ওয়েতে। আচ্ছা, এবারে সেকেন্ড পার্টিকেল, যেটা বানানটা ভুল হয়েছে, আর এবারে যখন সেকেন্ড পার্টিকেলটা তুমি দেখছো বা সেকেন্ড মলিকুলটা ক্যান বি প্লেসড ইন, কত রকম ভাবে রাখতে পারবো। দেখো, যে যদি এই একটা স্টেটে একটা অকুপেন্সি লিমিট থাকতো, যে একটা পার্টিকেল ঢুকলে আর পরের পার্টিকেল ঢুকতে পারবে না, তাহলে প্রথমটাকে যত রকম ভাবে রাখতে পারবে, সেকেন্ডটাকে তার থেকে এক কম নাম্বার অফ ওয়েতে রাখতে পারবে, থার্ডটাকে আরো এক কম নাম্বার অফ ওয়েতে রাখতে পারবে। কিন্তু এই পার্টিকুলার কেসে যে কোনো একটা লেভেলের অকুপেন্সির যেহেতু কোনো লিমিট নেই, তাহলে এই যে ছোট সেলটায় সেটা কিন্তু প্রথম পার্টিকেলটা থেকে যায়, সেকেন্ড পার্টিকেলটা থাকতে কিন্তু কোনো আপত্তি নেই। প্রথম কথা, তাদের নন ইন্টারাক্টিং, আর দ্বিতীয় হচ্ছে অকুপেন্সিটা যা খুশি হতে পারে। যেখানে সেকেন্ড পার্টিকেলটাকেও তুমি সাজাতে পারো ভি বাই ডেল্টা ভি নাম্বার অফ ওয়েতে। ঠিক একই রকম ভাবে থার্ড পার্টিকেলটা বা থার্ড মলিকুল ক্যান বি প্লেসড ইন আবার সেই ভি বাই ডেল্টা ভি নাম্বার অফ ওয়েজ, এরকম ভাবে তুমি সাজাতে পারো।
তাহলে এবার খেয়াল করে দেখো, তাহলে প্রত্যেকটা পার্টিকেলকে যদি এইরকম ভাবে তুমি সাজাতে পারো, তাহলে টোটাল নাম্বার অফ, যেটা মাইক্রোস্টেটস আমি বলছি, মাইক্রোস্টেটস অর দ্য থার্মোডাইনামিক ওয়েট W should be W equal to প্রথমটা V বাই ডেল্টা ভি নাম্বার অফ ওয়েতে, সেকেন্ডটা V বাই ডেল্টা ভি নাম্বার অফ ওয়েতে, এইরকম ভাবে তোমার কত হবে n টাইমস, কারণ nটা পার্টিকেলস আছে, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো V বাই ডেল্টা ভি হোল টু দি পাওয়ার n হয়ে গেল। সেইটা হচ্ছে তোমার ডব্লুর এক্সপ্রেশন। তাহলে দেখো ডব্লুটা আমি ওই বোল জোনসের জন্য আমি একটা ফর্মুলা বের করেছিলাম, যে তুমি জানো যে টোটাল nটা পার্টিকেলস আছে, প্রথম লেভেলে n1টা পার্টিকেল, তারপরের লেভেলে n2, তারপরের লেভেলে n3, তাদের ডিজেনারেসি আছে g0, g1, g2 ডট 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 ডট, সেইখান থেকে ডব্লুর একটা এক্সপ্রেশন বের করতে পারি। তাহলে ঠিক আছে, সেখানে যে কোয়ান্টাম ডিসক্রিট এনার্জি লেভেলস আছে সেখানে পার্টিকেলগুলোকে তুমি সাজাচ্ছ। তাহলে এই পার্টিকুলার কেসে ঠিক এরকমই একটা জিনিস যেন করা হচ্ছে, ওখানে কোয়ান্টাম স্টেটের কথা না ভেবে, যেহেতু কোয়ান্টাম মানে এইটা 1905 সালে করা হয়েছে, যখন কোয়ান্টাম মেকানিক্স বেসিক্যালি ডেভেলপ করেনি, তখন তিনি এইরকম করে ভাবছেন যে ফিজিক্যালি জাস্ট একটা টোটাল ভলিউমটাকে কতগুলো ছোট 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 করে ভলিউমে জাস্ট আলাদা ভাগ করা হলো, ওই এক একটা সেল আজীব যেন এক একটা স্টেট রিপ্রেজেন্ট করছে, এবং পার্টিকেলগুলো যেহেতু পয়েন্ট মাস এবং নন ইন্টারঅ্যাক্টিং, সেই জন্য একটা পার্টিকুলার বক্সের মধ্যে একাধিক পার্টিকেল থাকতে কোনো আপত্তি নেই, বা যত খুশি নাম্বার অফ পার্টিকেলস থাকতে তোমার কোনো আপত্তি নেই, এবং তারা নন ইন্টারঅ্যাক্টিং বলে যে একজন ঢুকে গেছে বলে আরেকজন ঢুকতে পারবে এরকম কোনো রেস্ট্রিকশন নেই। তাহলে ইন দ্যাট কেস ডব্লুর যে এক্সপ্রেশনটা বেরোলো সেটা হচ্ছে ভি বাই ডেল্টা ভি হোল টু দি পাওয়ার n। এবারে দেখো ফ্রম বোলজম্যান হাইপোথিসিস, এস তো তোমার কে এল এন ডব্লু, এটা কে হলো এল এন, ডব্লুর জায়গায় ভি বাই ডেল্টা ভি হোল টু দি পাওয়ার n তুমি লিখলে, কত হলো এটা এন কে এল এন ভি বাই ডেল্টা ভি হলো। তাহলে এখানে এস এর যে এক্সপ্রেশনটা বেরিয়েছে সেটা এন কে এল এন ভি বাই ডেল্টা ভি, এরকম একটা এক্সপ্রেশন তোমার বেরিয়েছে। আচ্ছা, আর এবার আমি একটা কাজ করছি, কাজটা হচ্ছে এই যে কন্টেনারটা ছিল, এই কন্টেনার টোটাল ভলিউমটা ছিল ভি। এবার আমি বলছি যে না, কন্টেনারের ভলিউমটা ভি নয়, ধরে নাও এটা ভি1 ছিল। এবার এই ডেল্টা ভিটাকে কনস্ট্যান্ট রেখে আমি জাস্ট ভলিউম অফ দ্য কন্টেনারটাকে বাড়াচ্ছি, তাহলে লেটস সে ভি1 থেকে ভি2 পর্যন্ত গেলাম। তার মানে আমি এক একটা যে সেল তার ভলিউম ডেল্টা ভি আমি ফিক্স রেখেছি করে, এবারে ভলিউমটা যদি ভি1 থেকে ভি2তে আমি যাই, তাহলে ওভারঅল ভলিউমটা যদি বাড়ে, তাহলে সাডেনলি নাম্বার অফ সেলসের সংখ্যা বাড়বে, নাম্বার অফ সেলসের সংখ্যা বাড়লে হচ্ছে ডব্লু বাড়বে, ডব্লু বাড়লে হচ্ছে তোমার এনট্রপি বাড়বে। তাহলে আমি যে কাজটা এবারে করছি যে let us now expand the gas isothermally from volume V1 to V2 keeping delta V as constant। যে এক একটা ছোট ছোট ভলিউম এলিমেন্ট যেটা, সেই সংখ্যাটা আমি ফিক্সড রাখছি, সেই সংখ্যাটা বলছি মানে সেই ছোট ছোট ভলিউম সেটাকে আমি ফিক্সড রাখছি করে, ওভারঅল ভলিউম বাড়িয়ে দেওয়া মানে বেসিক্যালি হচ্ছে নাম্বার অফ সেলস বা নাম্বার অফ স্টেটস জাস্ট বেড়ে যাওয়া। তাহলে একটা গ্যাসকে আইসোথার্মালি এক্সপ্যান্ড করা হচ্ছে ফ্রম ভলিউম V1 to V2 কিপিং ডেল্টা ভি এজ কনস্ট্যান্ট। তাহলে চেঞ্জ ইন এনট্রপি দেখো কি হচ্ছে, চেঞ্জ ইন এনট্রপি বা তোমার ইনক্রিজ ইন এনট্রপিও বলতে পারো, চেঞ্জ ইন এনট্রপি ডেল্টা এস যদি বলি সেটা কত হবে S2 মাইনাস S1। আচ্ছা দেখো এসটা যেহেতু কে এল এন ভি বাই ডেল্টা ভি আমি এইরকম ভাবে লিখেছি, এন কে এল এন ভি বাই ডেল্টা ভি, সেইটা দিয়ে আমি এনট্রপিকে এক্সপ্রেস করেছি এই যে ইকুয়েশনে দেখে নাও। হ্যাঁ, তাহলে এবারে যখন ভলিউমটা ভি1 তখন সেটা হবে কি এন কে এল এন ভি1 বাই ডেল্টা ভি, আর যখন ভলিউমটা ভি2 সেটা কত হবে এন কে এল এন ভি2 বাই ডেল্টা ভি। এইটা এই ডিফারেন্সটা তো কি হচ্ছে, এটা এন কে যদি কমন নিয়ে নাও এল এন ভি2 বাই ভি1, এটা তাহলে দেখো ডেল্টা এসটা তোমার হয়ে যাচ্ছে এন কে এল এন ভি2 বাই ভি1। এন কে এল এন ভি2 বাই ভি1, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার ডেল্টা এস এর এক্সপ্রেশন। তাহলে এবারে দেখো এই যে এক্সপ্রেশনটা এটা কার জন্য হলো,
না তুমি একটা n নাম্বার অফ আইডিয়াল গ্যাস মলিকুলস আছে, সেটাকে তুমি জাস্ট আইসোথার্মালি এক্সপান্ড করছো ফ্রম ভলিউম v1 টু v2, ঠিক আছে। আর এটা যদি 1 মোল হতো তাহলে ইফ দ্য সিস্টেম কন্টেন্স, আচ্ছা n মোলই বলি, n না 1 মোল লিখে দিচ্ছি, সরি, contains 1 mole of ideal gas molecule, ideal gas molecules, then change in entropy for isothermal expansion from v1 to v2 delta s বার লিখছি এটা, তাহলে nটা হচ্ছে এখানে অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু কে ln v2 by v1, আমি জাস্ট নাম্বার অফ পার্টিকেলস, এটা 1 মোল নাম্বার অফ পার্টিকেলস বলেছি বলে আমি এখানে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে দিয়েছি, মানে n অ্যাভোগাড্রো, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট আর কি, বা অ্যাভোগাড্রো নাম্বার যাই বল, অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট, এইটা ঠিক আছে। আচ্ছা এবারে ফ্রম ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স কি বলি জানি আমি, ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স আমরা যে পড়েছি, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স যেটা আমরা পড়েছি, সেখানে তুমি দেখো যে আইসোথার্মালি কোন একটা গ্যাসকে ফ্রম ভলিউম v1 টু v2 এক্সপান্ড করলে যে এন্ট্রপি চেঞ্জটা হয় আর কি, সেটা কত, সেটা হচ্ছে r ln v2 by v1। তুমি খেয়াল করে দেখো ও ডেল্টা এস এর এক্সপ্রেশনটা ফর আইডিয়াল গ্যাস এজ এ ফাংশন অফ টেম্পারেচার ভলিউম যদি তুমি লেখো, ডেল্টা এস হচ্ছে n cv বার ln t2 by t1 প্লাস nr ln v2 by v1। এবার আইসোথার্মাল মানে টেম্পারেচার কনস্ট্যান্ট, সেখানে n cv বার ln t2 by t1 টা বাদ চলে গেল, আর 1 মোলের জন্য বলছি বলে নাম্বার অফ মোলস যেটা স্মল n সেটা 1 হয়ে যাচ্ছে, তাহলে ডেল্টা এস হয়েছে r ln v2 by v1। তাহলে কি হলো দেখো, তাহলে আমি এই বোল্টজম্যান হাইপোথিসিস থেকে বা মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে যখন এন্ট্রপিটাকে বের করলাম, সেটা বেরোচ্ছে হচ্ছে 1 মোলের জন্য এটা বেরোচ্ছে তোমার এর অ্যাভোগাড্রো কে ln v2 by v1, আর ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স সময় বলে ওই ডেল্টা এসটি হওয়ার কথা হচ্ছে r ln v2 by v1। তাহলে ক্লিয়ারলি কি দেখতে পাচ্ছি, ক্লিয়ারলি দেখো n অ্যাভোগাড্রো ইন্টু কে, সেটা বেসিক্যালি তোমার r এর সঙ্গে সমান, অথবা বোল্টজম্যান কনস্ট্যান্ট rটা হচ্ছে এই ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার, এই জিনিসটা। অ্যাভোগাড্রো এই জিনিসটা, তাহলে বোল্টজম্যান কনস্ট্যান্টের সাথে তুমি সম্পর্কটা বের করে ফেলতে পারলে। তোমার ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট তুমি অনেক আগে থেকেই জানো, হ্যাঁ, আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট অনেক পুরনো, বা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যখন তুমি ব্যবহার করছো সেখানে দেখতে পাচ্ছ যে বোল্টজম্যান কনস্ট্যান্ট, যেটাকে তুমি এই পার্টিকুলার ক্ষেত্রে বোল্টজম্যান হাইপোথিসিসে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হিসেবে ব্যবহার করছিলে, যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা আমাদের চেনা যে বিভিন্ন রকমের কনস্ট্যান্টগুলো তার সঙ্গে সম্পর্কযুক্ত, এবং কীরকমভাবে সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করে তুমি বোল্টজম্যান কনস্ট্যান্টের ভ্যালুটা পেয়ে যাবে। মানে যদি এসআই ইউনিটে দেখো, এসআই ইউনিটে কে এর ভ্যালু যখন বের করবে সেটা হচ্ছে r বাই অ্যাভোগাড্রো নাম্বার, rটা হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল, আর অ্যাভোগাড্রো নাম্বারটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 পার মোল। এবার একটা দাঁড়াবে, তাহলে এটা হচ্ছে 1.38 ইন্টু 10⁻23 জুল পার কেলভিন, এরকম একটা তার মোটামুটি ভ্যালু বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা বোল্টজম্যান হাইপোথিসিস, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হাইপোথিসিস অর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পস্টুলেটস ইন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, যেখানে মাইক্রোস্কোপিকের সঙ্গে ম্যাক্রোস্কোপিকের কানেকশন আনা হচ্ছে। এন্ট্রপি একটা ম্যাক্রোস্কোপিক কোয়ান্টিটি, যেটা ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স বা ইকুইলিব্রিয়াম ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সে তুমি সেটাকে দেখেছো, আর ডব্লিউ যেটা, সে ডব্লিউ যে মেজার অফ বেসিক্যালি মাইক্রোস্কোপিক ডিজঅর্ডার, বা ডব্লিউ থার্মোডাইনামিক ওয়েট, যেটা বেসিক্যালি হচ্ছে কোনো একটা গিভেন ম্যাক্রো স্টেটে পার্টিকেলগুলোকে অনেক রকমভাবে সাজাতে পারো তার বিভিন্ন স্টেটসের মধ্যে, কত রকমভাবে সাজাতে পারছো সেই যে সংখ্যাটা, সেটা হচ্ছে ডব্লিউ। তাহলে এই ডব্লিউ এবং এস একটা মাইক্রোস্কোপিক কনসেপ্ট, একটা ম্যাক্রোস্কোপিক কনসেপ্ট, তাদের মধ্যে কানেকশনটা আসছে ফ্রম বোল্টজম্যান হাইপোথিসিস।
ঠিক আছে? এই জন্য এইটা মানে আমাদের অন্তত মানে এমএসসি ফার্স্ট ইয়ার পর্যন্ত যে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সটাকে পড়বো সেখানে এই বোল্টজম্যান হাইপোথিসিস কিন্তু দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করবে। আর প্রিন্সিপাল অফ ইকুয়াল এ প্রায়োরিটি প্রবাবিলিটি আমরা আগের দিন বলেছিলাম যে অল মাইক্রোস্টেটস আর ইকুয়ালি প্রবাবল, এবং ইকুয়ালি প্রবাবল হয়ে যাওয়ার জন্য আমরা মোস্ট ডমিনেটিং কনফিগারেশনের কনসেপ্টটাকে বুঝতে পারলাম যে আমি যদি কোনো একটা গিভেন ম্যাক্রোস্টেটে একাধিক পসিবল কনফিগারেশন থাকে, তো সেই কনফিগারেশনটা ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিকে কন্ট্রোল করবে যার করসপন্ডিং থার্মোডাইনামিক ওয়েট বা যার আন্ডারে মাইক্রোস্টেটের সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি। সেটা আমরা আগের দিন আলোচনা করেছি। আর একটা হাইপোথিসিস আছে যেটা এরগডিক হাইপোথিসিস, সেটা আমরা পরে বলবো, যে কোনো একটা পার্টিকুলার সিচুয়েশন মানে তুমি একটা এনসেম্বল দিয়েও ভাবতে পারো অথবা টাইমের সঙ্গে তার ডিস্ট্রিবিউশন দিয়েও ভাবতে পারো। যেটা কথা হচ্ছে টাইম অ্যাভারেজ এবং এনসেম্বল অ্যাভারেজ সেটা সমান হয়ে যাবে যখন এনসেম্বলের মধ্যে নাম্বার অফ স্টেটস অনেক বেশি হয়ে যাবে, বা টাইমটা সেটা যখন খুব লং নিয়ে নিতে পারবে তখন এনসেম্বল অ্যাভারেজ এবং টাইম অ্যাভারেজে সমান হয়ে যাওয়া আর কি। এইটা একটুখানি ভালো করে বুঝতে হবে, যেটা এরগডিক হাইপোথিসিস বলে। এই এরগডিক হাইপোথিসিসটা আমাদের এখন কাজে লাগবে না, কারণ আমরা এনসেম্বল কনসেপ্টটা ইউজ না করেও হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্যাল মানে যে তিনটে ডিস্ট্রিবিউশন ফর্মুলা এবং এই জিনিসপত্রগুলো এগুলো আমরা বের করে নিতে পারি। ঠিক আছে? তা দেখো যা হলো এখন পর্যন্ত, এই পর্যন্ত কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে একটু বলে নাও। যা বলা হয়েছে এখন পর্যন্ত তাতে কি কারো কোনো অসুবিধা আছে? কি রে, কেউ আছিস তো? গেছিস সব? হ্যাঁ বল, মানে যা বলেছি তাতে কোনো অসুবিধা আছে? না স্যার। মন খুলে বলবি, যদি অসুবিধা থাকে মন খুলে বলবি। হ্যাঁ, মানে আমি একদম কাজের কথাগুলো বলছি যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এবং সেই কনসেপ্টগুলো পরিষ্কার থাকাটা খুব দরকার। ঠিক আছে? সেইগুলো জানলেই দেখবি তো সব হয়ে যাচ্ছে, সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, এবারে মোটামুটি ভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা তৈরি করেছি, সেই ব্যাকগ্রাউন্ডের উপরে বেশ করে আমরা প্রথমে যে কাজটাকে করব সেটা হচ্ছে যে তোমার তিনটে ডিস্ট্রিবিউশন ফর্মুলা ম্যাক্সওয়েল বোলম্যান, বোস্টাইন আইনস্টাইন আর ফেরমি ডিরাক, এই তিনটে ডিস্ট্রিবিউশন ফর্মুলা আমরা একটুখানি ডিরাইভ করে নিতে চাইছি আর কি। তাহলে প্রথমে আমরা ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা দেখতে চাই। বা ম্যাক্সওয়েল বোলম্যান স্ট্যাটিস্টিক্স আর কি। ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা বা ম্যাক্সওয়েল বোলম্যান স্ট্যাটিস্টিক্স। আচ্ছা দেখো, তাহলে প্রথমেই যে জিনিসটা বুঝতে হবে যে ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা কোন পার্টিকেলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, না পার্টিকেলগুলো হতে হবে হচ্ছে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইশেবল, তাই তো? তাহলে আমাকে জাস্ট কনসিডার করতে হবে, লেট আস কনসিডার n consider n উফ বাবা, এই না এইটা এত সমস্যা হয় না আমার, কেন যেটা হয় যায় না। ক্লাসিক্যাল identical particles which are distinguishable। এটা খুব ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে আমি বেসিক্যালি এন আইডেন্টিক্যাল পার্টিকেল কনসিডার করছি যারা হচ্ছে তোমার ডিস্টিংগুইশেবল। আচ্ছা, আর তার সাথে সাথে আর একটা অ্যাডিশনাল জিনিস আমি এখানে লিখে দিচ্ছি, যেটা ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমার দরকার। এন ক্লাসিক্যাল নন ইন্টারঅ্যাক্টিং, এই ইন্টারাক্ট যদি তারা করতো না, তারা ইন্টারাক্ট করলে বা ইন্ডিপেন্ডেন্ট না হয়ে যদি ডিপেন্ডেন্ট হতো, তারা অনেক কিছু পাল্টে যেতে পারতো। সেই জন্য আমরা এখানে মানে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল যারা ডিস্টিংগুইশেবল তাদের জন্যই ম্যাক্সওয়েল বোলম্যান স্ট্যাটিস্টিক্সটা ভ্যালিড। তারা ইন্টারাক্টিং হতে পারে, নন ইন্টারাক্টিংও হতে পারে। এবারে ইন্টারাক্টিং যদি হয় তাহলে কিন্তু তোমাকে আরো অনেক সিচুয়েশনটা কমপ্লিকেটেড হয়ে যাবে। তা সেই কমপ্লিকেশনের মধ্যে আমরা এখন যাচ্ছি না, পরবর্তীকালে যাওয়া যাবে না হলে। হ্যাঁ, এখন জাস্ট তুমি নন ইন্টারাক্টিং বা ইন্ডিপেন্ডেন্ট পার্টিকেল ধরে নাও। তাহলে এন ক্লাসিক্যাল নন ইন্টারাক্টিং ইন্ডিপেন্ডেন্ট পার্টিকেলস যারা ডিস্টিংগুইশেবল আর কি,
তাদেরকে নিয়ে আমি জাস্ট কথাবার্তা বলছি, তাই তো? আচ্ছা, এবারে মানে আমরা একটা গিভেন ম্যাক্রো স্টেটের মধ্যে আছি, উই আর ইন এ given macro state which is characterized by n v e, মানে টোটাল নাম্বার অফ পার্টিকেলস n সেটা আমি ফিক্স করে দিয়েছি, টোটাল ভলিউম ফিক্স করে দিয়েছি, টোটাল এনার্জি হচ্ছে তোমার ফিক্স করে দিয়েছি। আচ্ছা, এবারে এই যে পার্টিকেল গুলো সেইগুলো মানে আমি এমন একটা সিস্টেম কনসিডার করছি যে সিস্টেমে বিভিন্ন এনার্জি লেভেলস আছে, তাদের ডিজেনারেশন আছে, সেখানে পার্টিকেল গুলোকে ডিস্ট্রিবিউট করতে হবে। তাহলে উই কনসিডার a system having some energy levels having energy levels of energy having energy levels of energy, ধরো গ্রাউন্ড লেভেলের এনার্জি এপসাইলন 0, তারপরে এপসাইলন 1, এপসাইলন 2 ডট 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 ডট, এখানে এপসাইলন i আছে ডট 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 ডট। তাহলে উই কনসিডার এ সিস্টেম হ্যাভিং এনার্জি লেভেলস অফ এনার্জি এইটা and the corresponding degeneracy are g0, g1, g2 dot dot dot, gi dot 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 respectively. তাহলে ব্যাপারটা এরকম যে তুমি জাস্ট এই যে বিভিন্ন এনার্জি লেভেল গুলো ভাবছো, সেটা ইকুইপেস্ট হতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই, র্যান্ডম ট্যান্ডমও হতে পারে। হ্যাঁ, তো এইরকম ভাবে যাচ্ছে তোমার একটা এনার্জি লেভেল। হ্যাঁ, এইগুলো সব তুমি এইটার এনার্জি ধরে নিচ্ছ এপসাইলন 0, এর এনার্জি এপসাইলন 1, এর এনার্জি এপসাইলন 2, এইরকম ভাবে করে করে এইট লেভেলের এনার্জি তুমি এপসাইলন i বলছো, মানে একটা সিস্টেম কনসিডার করছো যার ক্ষেত্রে এইরকম ভাবে এনার্জি লেভেলস গুলো আছে। আচ্ছা, এইখানে অ্যাপারেন্টলি তোমার দেখে মনে হচ্ছে এনার্জি লেভেলগুলো ডিসক্রিট, কিন্তু এটা জাস্ট আঁকার জন্য, মানে এটাকে এনার্জি লেভেলগুলো এই পার্টিকুলার ক্ষেত্রে ডিসক্রিট হতে হবে কিন্তু কোনো বাধ্যবাধকতাই নেই, ঠিক আছে? এনার্জিগুলো কন্টিনিউয়াসও হতে পারে, মানে একদম তুমি পাশাপাশি এনার্জি লেভেলও তুমি ভাবতে পারো আর কি। আচ্ছা, এবারে এদেরকে ডিজেনারেসি গুলো, গ্রাউন্ড লেভেলের ডিজেনারেসি g0 বলছো, ফার্স্ট এক্সাইটেড স্টেটের ডিজেনারেসি g1, সেকেন্ড এক্সাইটেড স্টেট তার ডিজেনারেসি হচ্ছে g2, এইরকম ভাবে করে i স্টেট তার ডিজেনারেসি হচ্ছে gi। তার ডিজেনারেসি মানে কি? ডিজেনারেসি মানে হচ্ছে তোমার একই এনার্জি কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট স্টেটস আর কি, তখন তারা ডিজেনারেট স্টেটস হবে। এবার ফর এক্সাম্পল আমরা বলছিলাম যে পি অরবিটালের ক্ষেত্রে তিনটে পি অরবিটাল আছে, তাদের এনার্জিটা একই কিন্তু তোমার তিনটে স্টেট পাচ্ছ তুমি, বা তিনটে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশন পাচ্ছ, এটাকে থ্রিফোল্ড ডিজেনারেট স্টেটস। তাহলে সিস্টেমটা হচ্ছে এরকম যে বিভিন্ন ডিসক্রিট এনার্জি লেভেলস আছে, আর প্রত্যেকটা এনার্জি লেভেলে হচ্ছে তোমার বিভিন্ন সব এনার্জি ডিজেনারেসি আছে। আচ্ছা, এবারে যেটা কথা হচ্ছে যে আমি একটা পার্টিকুলার মাইক্রোস্টেট কনসিডার করছি বা পার্টিকুলার অ্যারেঞ্জমেন্ট কনসিডার করছি, যে অ্যারেঞ্জমেন্টে ধরো এইখানে নাম্বার অফ পার্টিকেলস n0, এখানে নাম্বার অফ পার্টিকেলস n1, এখানে নাম্বার অফ পার্টিকেলস n2 করে ith লেভেলে নাম্বার অফ পার্টিকেলস হচ্ছে ni। তাহলে আমি একটা পার্টিকুলার ডিস্ট্রিবিউশন এখানে কনসিডার করছি। তাহলে এই যে পার্টিকুলার ডিস্ট্রিবিউশনটা, সেটা বেসিক্যালি তোমার একটা কনফিগারেশন দিচ্ছে। তাহলে উই কনসিডার a particular configuration where n0, n1 dot dot dot, ni dot 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 are the number of particles in the energy level of energy epsilon 0, epsilon 1 dot dot dot,
epsilon I dot 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 respectively ঠিক আছে কি বললাম we consider a particular configuration where n0 n1 dot 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 ni are the number of particles in the energy levels of energy epsilon 0 epsilon 1 dot dot epsilon I respectively এটা তার মানে আমি বলছি যে মানে কনফিগারেশনটা মানে এই যে কনফিগারেশনটা এই কনফিগারেশনটা তুমি কেমন করে এক্সপ্রেস করতে পারো কনফিগারেশনটা হচ্ছে তোমার এই রকম ভাবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে n0 n1 n2 ডট 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 ni ডট 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 আমি আগের দিন শিখিয়েছিলাম যে কোন একটা কনফিগারেশন যেখানে হিউজ নাম্বারটা পার্টিকেলস হয় তাই এরকম ভাবে সাজিয়ে গুছিয়ে বলা খুব অসুবিধা তখন শর্ট হ্যান্ড নোটেশনে তুমি এইরকম ভাবে রাখছো আচ্ছা এবারে যখন পার্টিকেলগুলোকে তুমি ধরে নিলে যারা হচ্ছে তোমার নন ইন্টারঅ্যাক্টিং আইডেন্টিক্যাল এবং ডিস্টিংগুইশেবল তাহলে এর জন্য একটা থার্মোডাইনামিক ওয়েট যেটা ফর দিস কনফিগারেশন সেটা কত হবে থার্মোডাইনামিক ওয়েট for this configuration এটা ধরো w বললাম হ্যাঁ আচ্ছা w টা আমরা আগের দিন ক্যালকুলেট করে রেখেছিলাম সেটা কি হয় n ফ্যাক্টোরিয়াল pi over I gi to the power ni by ni ফ্যাক্টোরিয়াল এটা আগের দিন এই ফর্মুলাটা আমরা গেস করেছিলাম হ্যাঁ ওই যে একদম তিনটে পার্টিকেল তাদের এনার্জি 3 এপসাইলন হতে হবে এই ধরনের যে এক্সাম্পলটা সেই এক্সাম্পলটাকে মাথায় রেখে দেখো আমরা যেটা করেছিলাম w হচ্ছে n ফ্যাক্টোরিয়াল pi over I gi to the power ni by ni ফ্যাক্টোরিয়াল pi over I মানে বেসিক্যালি এখানে মাল্টিপ্লিকেশনটা থাকছে আচ্ছা এবার আমার কাজটা কি কাজটা হচ্ছে যে আমাকে এমন একটা কনফিগারেশন বের করতে হবে যার জন্য w টা ম্যাক্সিমাম এন্ড দিস উইল বি দ্য মোস্ট ডমিনেটিং কনফিগারেশন এবং ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিতে সেই মোস্ট ডমিনেটিং কনফিগারেশন দিয়ে ঠিক হবে তার মানে আমার কাজটা হচ্ছে উই হ্যাভ টু ফাইন্ড দ্য মোস্ট ডমিনেটিং কনফিগারেশন ঠিক আছে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন এইটা দ্যাট ইজ কনফিগারেশন having maximum w তাহলে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন মানে একটা কনফিগারেশনের যার w টা হচ্ছে করেসপন্ডিং ম্যাক্সিমাম ঠিক আছে এটা যে আমাদের কাজটা হয়েছে আর এবারে দেখো এই যে w টাকে যে ম্যাক্সিমাম করবে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কিছু কিছু জিনিস তুমি চেঞ্জ করতে পারবে না কারণ উই আর ইন এ গিভেন ম্যাক্রো স্টেট যার জন্য টোটাল নাম্বার অফ পার্টিকেলস টোটাল ভলিউম আর টোটাল এনার্জিটা কনস্ট্যান্ট আছে তাহলে তুমি কি এটা চেঞ্জ করতে পারো আচ্ছা আচ্ছা যেটা কথা যে সিস্টেমটার জন্য কিন্তু এপসাইলন 0 এপসাইলন 1 এপসাইলন 2 g0 g1 g2 এই সবগুলো তো অলরেডি ফিক্সড হয়ে গেছে তা তুমি যেটা চেঞ্জ করতে পারো সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অর্থাৎ n0 n1 n2 তাদের ভ্যালুগুলো তুমি চেঞ্জ করতে পারো চেঞ্জ এমন ভাবে করবে যাতে করে w টাকে ম্যাক্সিমাম করতে পারো তার মানে আমাদের যেটা কথা সেটা হচ্ছে যে উই হ্যাভ টু ভ্যারি n0 n1 dot 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 ni dot 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 এইগুলো such that w can be maximum ঠিক আছে তা তুমি যে ব্যাপারটা বোঝো যে আমাদের যে কাজটা সেটা হচ্ছে মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটা বের করা কারণ ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিটা মোস্ট ডমিনেটিং কনফিগারেশন দিয়ে ঠিক হচ্ছে আমরা আগের দিনের শেষের দিকে এই কথাটা বলেছিলাম যে প্রিন্সিপাল অফ ইকুয়াল এ প্রায়োরিটি প্রবাবিলিটি আমাদের যখন বলে দিচ্ছে যে অল মাইক্রোস্টেটস আর ইকুয়ালি প্রবাবল তা কোন একটা ম্যাক্রোস্টেটের আন্ডারে যদি অনেকগুলো কনফিগারেশন থেকে থাকে
তা সেই কনফিগারেশনটাই হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টিকে কন্ট্রোল করবে, যার আন্ডারে মাইক্রোস্টেটের সংখ্যা বেশি বা যার করসপন্ডিং ওয়েটটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে। আর দেখা যায় যে যদি তোমার হিউজ নাম্বার অফ পার্টিকেলস থাকে, যেখানে পার্টিকেলের সংখ্যা অফ দ্য অর্ডার অফ অ্যাভোগাড্রো নাম্বার, তখন সবসময়ই হচ্ছে তুমি একটা কনফিগারেশন পাবে যে কনফিগারেশনের ওয়েটটা অন্যান্য কনফিগারেশন থেকে এত এত বেশি যে যে অন্যগুলোকে তুমি জাস্ট সিম্পলি নেগলেক্ট করতে পারো, ওই যেটা যার কনফিগারেশন, যে কনফিগারেশনটা ওয়েটটা সবচেয়ে বেশি, যেটাকে বলছে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন, সেইটা দিয়েই কিন্তু তুমি সবকিছু বুঝে যেতে পারবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবারে ডব্লিউর এক্সপ্রেশন যদি এটা হয়, তাহলে তুমি ম্যাথামেটিক্যালি এই ডব্লিউকে ম্যাক্সিমাইজ করতে চাইছো এনও N0 N1 N2 ইত্যাদিকে ভ্যারি করিয়ে। তা সেটা করার ম্যাথামেটিক্যাল ক্রাইটেরিয়াটা কি? তাহলে ম্যাথামেটিক্যাল ক্রাইটেরিয়া যেটা, ম্যাথামেটিক্যাল ক্রাইটেরিয়া টু ম্যাক্সিমাইজ ডব্লিউ ইজ কি, ডিডব্লিউটা যেটা বেসিক্যালি হচ্ছে ডেল ডব্লিউ বাই ডেল N0 ইন্টু ডি N0, মানে এখানে তো N0 N1 N2 সবাই ভেরিয়েবল, তাহলে তুমি এই জাস্ট N0 এর জন্য চেঞ্জটা তুমি বের করলে ডেল ডব্লিউ বাই ডেল N1 dN1 বা ডট 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 ডট, সেখান থেকে প্লাস ডেল ডব্লিউ বাই ডেল Ni ইন্টু dNi বা ডট ডট ডট, দিস শুড বি ইকুয়াল টু 0। তো যেটা কথা হচ্ছে যে তুমি যদি ডব্লিউটাকে ম্যাক্সিমাইজ করতে চাও, যেমন ধরো জেড তুমি ম্যাক্সিমাইজ করতে চাইছো, কিন্তু জেডটা জাস্ট মানে শুধুমাত্র একটা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে না, দুটো ভেরিয়েবলের উপর ডিপেন্ড করছে, লেটস সে এক্স ওয়াই এর উপর ডিপেন্ড করছে। তাহলে যদি এক্স ওয়াই ভ্যারি করি জেডকে তোমাকে ম্যাক্সিমাইজ করতে হয়, তখন কিন্তু জেড এর ডেরিভেটিভটা শুধুমাত্র এক্স এর রেসপেক্টে করলে হবে না, বা শুধুমাত্র ওয়াই এর রেসপেক্টে করলে হবে না, দুটোর জন্যই চেঞ্জ তোমাকে দেখতে হবে। ঠিক এখানেও একই রকম ভাবে ডব্লিউটা সেটা N0 N1 N2 সবার উপর যেহেতু ডিপেন্ড করে, সেই জন্য তুমি ডিডব্লিউটা যখন লিখবে বা ডব্লিউ চেঞ্জটাকে লিখবে, তখন প্রত্যেকটার জন্যই তোমাকে লিখতে হচ্ছে। তার মানে ইন আদার ওয়ে তুমি যেটা বলছো যে ডিডব্লিউটা এইটাকে তুমি জাস্ট জাস্ট দেখো অনেকগুলো টার্মে যদি যোগ হিসেবে আছে, এটা সামেশন নাম্বার অল আই ডেল ডব্লিউ বাই ডেল Ni ইন্টু dNi, এরকম ভাবে তুমি লিখতে পারবে, অ্যান্ড দিস শুড বি ইকুয়াল টু 0। ডিডব্লিউটা হচ্ছে সামেশন ওভার I del W by del Ni into dNi, this should be equal to 0। তাহলে দিস ইজ দ্য ম্যাথামেটিক্যাল ক্রাইটেরিয়া, হ্যাঁ, যা দিয়ে তুমি হচ্ছে এই ডব্লিউটাকে ম্যাক্সিমাইজ করতে পারছো। তাহলে এইটা যদি তুমি 1 নম্বর ইকুয়েশন বলো, এইটা হচ্ছে তোমার 2 নম্বর ইকুয়েশন। তো তোমার কাজটা হচ্ছে কি না, এই যে ডব্লিউর এক্সপ্রেশন তোমার দিয়ে দেওয়া আছে, এবারে তোমাকে এই কাজটাকে করতে হবে, করে তোমাকে জাস্ট 0 করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার কাজ। আর এখানে তো অবভিয়াসলি যেখানে এই যেটা করতে হচ্ছে, যেখানে আইটা হচ্ছে তোমার মানে আমি শুরু করেছি 0 থেকে আর কি, 0 1 2 ডট 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 ডট। তাহলে দেখো, তাহলে তোমাকে যেটা কথা হচ্ছে এই 2 নম্বর কন্ডিশনটাকে তোমাকে স্যাটিসফাই করাতে হবে, এই হচ্ছে তোমার কাজ। ঠিক আছে, মানে এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করাতে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে করবো, কিন্তু এই স্যাটিসফাই করানোর সময় একটা সমস্যা দেখো, সেটা হচ্ছে যে তুমি একটুখানি মনে মনে ভেবে দেখো, তাহলেই বুঝতে পারবে যে যখন তুমি এই ডেরিভেটিভটা করবে, ডেল ডব্লিউ বাই ডেল Ni-টা করবে, ডব্লিউর এক্সপ্রেশনের মধ্যে Ni ফ্যাক্টোরিয়াল আছে, তোমাকে একটা ফ্যাক্টোরিয়াল কোয়ান্টিটি ডেরিভেটিভ করতে হবে। তোমাকে এটা দাঁড়াচ্ছে দেখো যে টু ইভ্যালুয়েট del W by del Ni we have to evaluate the derivative of Ni factorial with respect to Ni। এটা এবার ফ্যাক্টোরিয়াল কোয়ান্টিটি ডেরিভেটিভ, সেটা কিন্তু দেখে নন ট্রিভিয়াল ইস্যু। তুমি দেখো তুমি আগে কিন্তু করোনি, যে কোনো একটা ফ্যাক্টোরিয়াল কোয়ান্টিটি তুমি ডেরিভেটিভ করতে চাও, তবে ডেরিভেটিভ করাটা খুব একটা সহজ নয়। তখন আমাকে কি করতে হবে না, তখন আমাকে দেখতে হবে যে এই যে এ দিয়ে কিছু আছে কিনা, মানে তোমার যেটাকে বলে যে তোমার মানে জাস্ট ওই ডেরিভেটিভটাকে বা ফ্যাক্টোরিয়ালটাকে জাস্ট বাইপাস করার কোনো রাস্তা আছে কিনা। আচ্ছা, একটা রাস্তা আছে, একটা রাস্তা আছে কি,
ওয়ে আউটটা হচ্ছে এই ফ্যাক্টোরিয়াল জিনিসটাকে জাস্ট অ্যাভয়েড করার একটা ওয়ে আউট হচ্ছে, একটা অ্যাপ্রক্সিমেশন আছে, সেটা হচ্ছে স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন বলা হয়। স্টার্লিং অ্যাপ্রক্সিমেশনের বিভিন্ন ভার্সন আছে, কিন্তু আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে এই যে যখন তোমার ধরো এনআইটা ইজ ভেরি লার্জ সংখ্যাটা, তখন ln ni ফ্যাক্টোরিয়ালকে তুমি লিখতে পারো ni ln ni মাইনাস ni। মানে ধরো x যদি তুমি ধরতে, x যদি বেশি লার্জ হয় তাহলে ln x হচ্ছে x ln n মাইনাস x, তাই হচ্ছে গল্প। তাহলে আমার যেহেতু এখানে ni টা লাগবে, তাহলে ni ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে মানে ln ni ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে ni ln ni মাইনাস ni। দিস ইজ দ্য স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন। আমরা যে ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি তুমি দেখি সেই স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন, সেটা নিয়ে নিশ্চয়ই অনেক কথাবার্তা বলার স্কোপ থাকবে, কিন্তু তুমি জাস্ট চেক করে দেখে নিতে পারো ক্যালকুলেটরে যতটুকু করা যায় তার বেশি সেই হচ্ছে যে যদি নাম্বার অফ পার্টিকেলসটা খুব বড় হয়ে যায় তাহলে কিন্তু তুমি জাস্ট এই অ্যাপ্রক্সিমেশনটা মোটামুটি ভাবে ভ্যালিড হয়। ln ni ফ্যাক্টোরিয়াল আছে ni ln ni মাইনাস ni। তাহলে এবার খেয়াল করে দেখো যে এই যখনই ln ni ফ্যাক্টোরিয়াল মানে যদি ni টাকে ln ni ফ্যাক্টোরিয়ালটাকে ln ni ফ্যাক্টোরিয়াল এইভাবে যদি কোনোভাবে তুমি লিখতে পারো, তাহলে কিন্তু এই ফ্যাক্টোরিয়াল পার্টটা চলে গিয়ে জাস্ট ni ln ni মাইনাস ni হবে, তখন কিন্তু ni এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এটা হচ্ছে মোদ্দা কথা। আর এবারে একটা কথা সেটা হচ্ছে এই যে 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 তুমি এইটুকু বুঝতে পারছো যে ফরে পার্টিকুলার সেট অফ ভ্যালুজ অফ for a particular set of values of n0 n1 dot 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 ni, so for a particular set of values of n0 n1 dot 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 ni for which w is maximum, ln w will also be maximum। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি n0 n1 nt ইত্যাদিগুলো সব পাল্টে তো বিভিন্ন কনফিগারেশন নিয়ে আমি দেখতে চাইছি যে কখন ডব্লুটা ম্যাক্সিমাম হচ্ছে, তাহলে একটা পার্টিকুলার সেট অফ ভ্যালুজ পাবো, হ্যাঁ, যার জন্য ডব্লুটা ম্যাক্সিমাম হচ্ছে। আর এবার আমি বিভিন্ন কনফিগারেশনের জন্য ডব্লু গুলোকে কম্পেয়ার না করে যদি বিভিন্ন কনফিগারেশনের জন্য ln ডব্লু গুলোকে কম্পেয়ার করতাম, তাহলে তুমি এটা দেখতে পাবে যে যেহেতু x বাড়লে ln x ও বাড়ে বা x কমলে ln x ও কমে, সেই জন্য একটা পার্টিকুলার সেট অফ ভ্যালুজ অফ n0 n1 n2 n3 ইত্যাদির জন্য যার জন্য ডব্লু ম্যাক্সিমাম হয় তার জন্য ln ডব্লু ম্যাক্সিমাম হয়। তাহলে তা যদি হয় তাহলে দেখো এই যে তোমার 2 নম্বর ক্রাইটেরিয়াটা ছিল, এই 2 নম্বর ক্রাইটেরিয়াটা তুমি চাইলে কিন্তু এখন রিপ্লেস করতে পারো। এইটা একটুখানি 3 নম্বর লিখে রাখি। তাহলে 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 therefore the maximization criteria যেটা হচ্ছে ইকুয়েশন 2 এতে দেওয়া আছে can be replaced by ln w কে ম্যাক্সিমাইজ না করে ln মানে w কে ম্যাক্সিমাইজ না করে তুমি ln w কে ম্যাক্সিমাইজ করো dln w, যেটা বেসিক্যালি হচ্ছে সামেশন ওভার i del ln w বাই del ni ইনটু dni। মানে আগে ছিল del w বাই del ni ইনটু dni, এখন তার বদলে del ln w বাই del ni ইনটু dni। দিস শুড বি ইকুয়াল টু 0, যেখানে ওই ni গুলো হচ্ছে তোমার, বা i গুলো রাদার বলা, ni না বলে শুধুমাত্র i গুলো বললে হবে, যেখানে i টা হচ্ছে তোমার 0 1 2 3 4 ডট 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 ডট, যেখানে i টা হচ্ছে তোমার 0 1 2 3 ডট ডট ডট। এটা তাহলে দেখো এইটা হচ্ছে তোমার নতুন ক্রাইটেরিয়া। তার মানে যেটা কথা হচ্ছে যে তুমি 2 নম্বর ক্রাইটেরিয়াটা ন্যাচারালি আসে, কিন্তু তোমার একটা টেকনিক্যাল ডিফিকাল্টি ফেস করছো। টেকনিক্যাল ডিফিকাল্টি কি না, ডেল ডব্লিউ বাই ডেল এনআই যখন তুমি করবে তখন একটা ফ্যাক্টোরিয়াল কোয়ান্টিটি ডেরিভেটিভ তোমাকে করতে হবে, কিন্তু ফ্যাক্টোরিয়াল কোয়ান্টিটি ডেরিভেটিভ করাটা এমনি বেশ সমস্যার ব্যাপার, কিন্তু তার বদলে যদি আমি একটা স্টার্লিং অ্যাপ্রক্সিমেশনটাকে ইউজ করে ফেলতে পারতাম, যেটা বলছে যে ln ni ফ্যাক্টোরিয়ালটা ni ln ni মাইনাস ni, তখন কিন্তু ফ্যাক্টোরিয়াল পার্টটাকে তুমি জাস্ট রিপ্লেস করে দিতে পারতে আর কি।
তাহলে এই ln ni ফ্যাক্টোরিয়াল পেতে গেলে যেহেতু w এর এক্সপ্রেশন দেখো এরকম দেখতে, যেখানে হচ্ছে এই 1/ni ফ্যাক্টোরিয়াল এরকম সব আছে আর কি, সেইটাকে লগ মানে ln ni ফ্যাক্টোরিয়াল করতে গেলে তোমাকে w কে লগ নেওয়া ছাড়া কোনো উপায় নেই। সেই জন্য আমার যে 2 নম্বর যে ক্রাইটেরিয়াটা সেটাকে তুমি রিপ্লেস করতে পারো 4 নম্বর ক্রাইটেরিয়া দিয়ে। দেখো আমি w বা ln w নিয়ে এখন ইন্টারেস্টেড নই, আমি ইন্টারেস্টেড হচ্ছে মানে মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটাকে নিয়ে। তার মানে n0 n1 n2 n3 সেই ভ্যালুগুলোকে বের করতে চাইছি যার জন্য w ম্যাক্সিমাম হবে। আচ্ছা, এবার w ম্যাক্সিমাম হলো যে যে ভ্যালুর জন্য ln w সেই ভ্যালু অফ n0 n1 n2 এর জন্য তোমার ln w ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে আমি এখন তো আগে n0 n1 n2 n3 এগুলোকে বের করে নিই, তারপরে তোমার কোন একটা থার্মোডাইনামিক কোয়ান্টিটি বের করার সময় তার সঙ্গে w সম্পর্ক আছে না ln w সম্পর্ক আছে সেগুলো না হয় তখন দেখা যাবে। ঠিক আছে, বুঝতে কথা। আচ্ছা, এবারে একটা ব্যাপার আছে, এখনো অনেকটা সমস্যা আছে। তুমি এই যে 4 নম্বর ক্রাইটেরিয়াটা বলছো, এই 4 নম্বর ক্রাইটেরিয়াটা কিন্তু শুধুমাত্র ভাবলে তোমার চলবে না। কেন চলবে না? কারণ এইখানে তুমি মনের আনন্দে ln w কে ডেরিভেটিভ করছো ni এর টার্মসে করে তুমি যা 0 করে দিচ্ছ। তাহলে তার মানে এইখানে তুমি একটা জিনিস দেখো অ্যাজিউমই করে নিচ্ছ যে n0 n1 n2 n3 তারা সব ইন্ডিপেন্ডেন্ট। তারা কিন্তু এখানে ইন্ডিপেন্ডেন্ট নয়। কারণটা কি? কারণটা হচ্ছে কি তুমি একটা গিভেন ম্যাক্রো স্টেটের মধ্যে আছো। তাহলে গিভেন ম্যাক্রো স্টেটের মধ্যে যদি তুমি থাকো তাহলে কিন্তু টোটাল নাম্বার অফ পার্টিকেলস n, টোটাল ভলিউম v আর টোটাল e কিন্তু তোমার ফিক্স থাকতে হবে। তাহলে দেয়ার আর সার্টেন রেস্ট্রিকশনস, দেয়ার আর সার্টেন কনস্ট্রেন্টস আর কি, রেস্ট্রিকশন বা কনস্ট্রেন্টস। কিছু কনস্ট্রেন্টস কিন্তু আছে। কি কনস্ট্রেন্টস আছে? কনস্ট্রেন্টটা হচ্ছে যে অ্যাজ উই আর ইন এ given macro state having n, v, e fixed, the distribution will be such that n যেটা বেসিক্যালি হচ্ছে সামেশন ওভার i ni এইটা বা অর dn টা সেটা বেসিক্যালি সামেশন ওভার i dni দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 0। মানে n টা তো ফিক্সড, তাহলে n যদি ফিক্সড হয়ে যায় তাহলে n টা যেহেতু সামেশন ওভার i ni মানে প্রত্যেকটা পার্টিকেল যোগ করে টোটাল n টা তুমি পাবে। তো সেখান থেকে যদি dn এর চেঞ্জটাকে দেখি, dn যেটা সামেশন ওভার i dni দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 0। আচ্ছা, এবারে ইটা যেটা বেসিক্যালি হচ্ছে সামেশন ওভার i ni এপসাইলন i, তাহলে এখান থেকে ডি ইটা হয়ে যাচ্ছে সামেশন ওভার i ni ডি এপসাইলন i প্লাস সামেশন ওভার i এপসাইলন i ডি ni দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 0। এইটা আর কি ভিটা ফিক্সড, এটা ইমপ্লাই করছে এপসাইলন আইস আর কনস্ট্যান্ট। মানে যদি আমি আগের দিনই বলেছিলাম ভলিউম ফিক্স করে দেওয়া মানে এনার্জি লেভেলগুলো ফিক্সড হয়ে গেল। তাহলে দেখো এবারে তাহলে তখন কি হবে না, দেন এই যে এক্সপ্রেশনটা সামেশন ওভার i ni d এপসাইলন i প্লাস সামেশন ওভার i এপসাইলন i dni ইকুয়াল টু 0। তাহলে এই যে চেঞ্জটা এইটাকে এপসাইলন i এর কনস্ট্যান্ট, তার মানে d এপসাইলন i এইটা তো বেসিক্যালি তোমার 0 হয়ে যাচ্ছে ফর অল i ইকুয়াল টু 0 1 2 3 ইত্যাদির জন্য। তাহলে এইটাকে তুমি 0 করে দাও, তাহলে দেন তুমি কি পাচ্ছ না সামেশন ওভার i এপসাইলন i dni দিস ইজ ইকুয়াল টু 0। তার মানে দেখো তুমি দুটো অ্যাডিশনাল ক্রাইটেরিয়া পাচ্ছ, সেইগুলো হচ্ছে তোমার বেসিক্যালি কনস্ট্যান্ট। একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে তোমার এইটা। তাহলে কোন একটা গিভেন ম্যাক্রো স্টেটে আছো মানে তোমার n ফিক্সড, e ফিক্সড, v ফিক্সড। তাহলে n ফিক্সড সেটা ঠিক হবে কি দিয়ে, যদি তুমি সামেশন ওভার i dni ইকুয়াল টু 0 রাখো। v ফিক্সড সেটা কি দিয়ে ঠিক হচ্ছে না d এপসাইলন i ইকুয়াল টু 0 হচ্ছে ফর অল i ডট 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 ডট। আর এইটার সঙ্গে এইটা মানে v ফিক্সড আর e ফিক্সড যদি আমি কম্বাইন করে নিই তাহলে সামেশন ওভার i ni d এপসাইলন i অর্থাৎ এনার্জি লেভেলগুলো পাল্টাচ্ছে, সেটা তোমার রিপ্লেস সেটা 0 হয়ে গেল। তার বদলে যেটা হয়ে যাচ্ছে সামেশন ওভার i এপসাইলন dni ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তার মানে দেখো এইটাকে যদি 5 নম্বর বলো, এইটাকে যদি 6 নম্বর বলো, তার মানে তুমি যদি w কে ম্যাক্সিমাইজ করতে চাও বা ln w কে ম্যাক্সিমাইজ করতে চাও তাহলে তোমাকে 4 নম্বর কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে হবে টুগেদার উইথ 5 নম্বর এন্ড 6 নম্বর। ঠিক আছে, তার মানে কি হচ্ছে যে উই হ্যাভ টু স্যাটিসফাই equation 4, we have to satisfy equation 4 together with the constants
equation 4 together with the constants given in equation 5 and 6. তাহলে তুমি শুধু 4 নম্বর ক্রাইটেরিয়াটাকে স্যাটিসফাই করলেই চলবে না, ওখানে তুমি কি হচ্ছে একদম মনে আনন্দে নাম্বার অফ পার্টিকেলগুলোকে তুমি সাজিয়ে যাচ্ছ বা ডিস্ট্রিবিউট করে যাচ্ছ, হ্যাঁ, ভ্যারি করিয়ে যাচ্ছ, কিন্তু ভ্যারি করানোর সময় তোমাকে কিন্তু তিনটে জিনিস মাথায় রাখতে হবে যে টোটাল নাম্বার অফ পার্টিকেলস, টোটাল ভলিউম এবং টোটাল এনার্জি কনস্ট্যান্ট আছে কিনা, এবং এই যে কনস্ট্যান্ট থাকা সেইখান থেকে তুমি দুটো আলাদা কনস্ট্যান্ট পেয়ে যাচ্ছ। একটা হচ্ছে সামেশন ওভার আই ডিএনআই ইকুয়াল টু 0, একটা সামেশন ওভার আই এপসাইলন ডিএনআই ইকুয়াল টু 0। তাহলে এই যে কনস্ট্যান্ট ভেরিয়েশন সেইটা করার যে ম্যাথমেটিক্যাল ক্রাইটেরিয়াটা সেটাই হচ্ছে তোমার ল্যাগ্রাঞ্জেস মেথড অফ আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার। তাহলে দিস কনস্ট্যান্ট ভেরিয়েশন can be done using Lagrange's method of undetermined multiplier। ঠিক আছে, আচ্ছা মেথডটা কি? তাহলে ইকুয়েশনস 4 5 6 and 7, equations 4 5 আর 6, sorry 4 5 and 6 can now be written as summation over I del ln w by del ni into dni plus alpha summation over I dni minus beta summation over I ni epsilon I dni epsilon I dni, this has to be equal to 0। দেখো তোমার এইটা আলাদা করে 0, এইটা আলাদা করে 0, এইটা আলাদা করে 0, তাহলে এর সঙ্গে যদি আমি কিছু গুণ টুন করি কিছু এসে গেল না। এখানে আলফা আর বিটা এরা হচ্ছে আর দ্য ল্যাগ্রাঞ্জেস মাল্টিপ্লায়ার। এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস মাল্টিপ্লায়ার। এই আলফা বিটার ভ্যালু এখন আরবিট্রারি, এবারে আলফা বিটার ভ্যালুটা তুমি বের করবে তোমার কিছু ফিজিক্যাল রিকোয়ারমেন্ট থেকে। তাহলে their values can be determined from physical requirement। মানে কিছু পরবর্তীকালে কিছু কনস্ট্যান্ট বা কিছু রেস্ট্রিকশন থাকবে আর কি। টোটাল নাম্বার অফ পার্টিকেল এন হচ্ছে, টোটাল এনার্জি হয়তো তুমি কোনো একটা ভ্যালু জানো, বা টোটাল এনট্রপির কোনো একটা এক্সপ্রেশন জানো ইত্যাদি থেকে, মানে মাইক্রোস্কোপিক ম্যাক্রোস্কোপিক কানেকশনটা আনার জন্য তুমি আলফা বিটাকে তুমি তোমার মতো করে ব্যবহার করতে পারবে। মানে ইকুয়েশন যে 7টা এইটা জাস্ট ইকুয়েশন 4 5 6 যদি ভ্যালিড হয় ল্যাগ্রাঞ্জেস আনডিটারমিনেন্ট মাল্টিপ্লায়ার অনুযায়ী হচ্ছে ইকুয়েশন 7টা অটোমেটিক্যালি ভ্যালিড হবে। এইটা তো এটাকে কেমন করে লিখতে পারছো তুমি? দেখো এই সামেশন ওভার আই যদি কমন নিয়ে নাও তাহলে ডেল ln w বাই ডেল ni প্লাস আলফা মাইনাস বিটা এপসাইলন আই কিন্তু dni, এইটা তোমার বেসিক্যালি তোমার 0 হচ্ছে। হ্যাঁ, এখানে ফর অল আই ইকুয়াল টু 0 1 2 3 ডট 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 ডট। আর এবারে দেখো এখন নাও ni ক্যান বি ভ্যারিড ইন্ডিপেন্ডেন্টলি, যেহেতু এই রেস্ট্রিকশন গুলো অলরেডি ঢুকিয়ে দেওয়া হয়েছে এখন কিন্তু তুমি এনআই গুলোকে ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারবে। তাহলে নাও এনআইস ক্যান বি ভ্যারিড ইন্ডিপেন্ডেন্টলি, তার মানে হচ্ছে ডিএনআই ক্যান হ্যাভ এনি আরবিট্রারি ভ্যালু। তাহলে যদি ডিএনআই এর যে কোনো আরবিট্রারি ভ্যালু তোমার থাকতে পারে তাহলে এই ইকুয়েশনটা যে কোনো আরবিট্রারি ভ্যালুজ অফ ডিএনআই এর জন্য ভ্যালিড হবে তখনই যখন হচ্ছে এই কোএফিসিয়েন্টটা আলাদা করে 0 হবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এই যে ক্রাইটেরিয়াটা এটা হচ্ছে মানে 8 নম্বর ইকুয়েশন, ধরো যে ইকুয়েশন 8 will be satisfied for arbitrary
ভেরিয়েশন অফ ni arbitrary variation of ni when del ln w by del ni plus alpha minus beta epsilon I equal to 0 for all I equal to 0 1 2 3 ডট 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 মানে প্রত্যেকটার জন্য তোমার এই করসপন্ডিং জিনিসটা তোমার 0 হতে হবে। এইটা ধরো 9 নম্বর ইকুয়েশন। তাহলে দেখো, তাহলে ম্যাথামেটিক্যালি তোমার আলটিমেটলি কন্ডিশনটা এরকম একটা জায়গায় পৌঁছালো, ডেল এল এন ডব্লিউ বাই ডেল এন আই প্লাস আলফা মাইনাস বিটা এপসাইলন আই, সেটা হচ্ছে 0 হচ্ছে ফর অল আই ইকুয়াল টু 0 1 2 3 4 ডট 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 ডট। ঠিক আছে, এটা প্রত্যেকটা আই এর জন্য এটা তোমার ভ্যালিড হতে হবে। তার নেক্সট যে কাজটা পড়ে রইলো সেটা কি না, তোমার ডব্লিউর এক্সপ্রেশন তুমি জানো, সেখান থেকে এল এন ডব্লিউ বের করতে হবে, সেইটাকে তোমাকে এনআই এর রেসপেক্টে ডেরিভেটিভ করে এখানে জাস্ট বসাতে হবে। এই তোমার কাজ, জাস্ট একটুখানি মেকানিক্যাল কাজ তোমার বাকি আছে। তাহলে দেখো, এই মেকানিক্যাল কাজটা বাদ দিয়ে বাকি যে পার্টটা আমরা এখানে এখন পর্যন্ত আলোচনা করেছি, যেটা মূল, যেটা লজিক্যাল বা ফিলোসফিক্যাল জায়গাটা, সেই জায়গাটায় ব্যাপারটা সবার কাছে পরিষ্কার কিনা বলে নাও একটুখানি। যদি কোথাও কোনো কনফিউশন থাকে তো এই মুহূর্তে একটু বলে নাও। শুনতে পাচ্ছি না, আরেকবার বলো। প্রতিটা ডি এর কোএফিসিয়েন্টটা 0 হবে কেন বুঝতে পারলাম না। কোনটা কোনটা? এই কোএফিসিয়েন্টটা 0 হলো কেন? ওই তো, মানে তুমি দেখো না, এটা তো এটা হচ্ছে যেটা যেটা এরকম তুমি প্রচুর করেছো আর কি। মানে দেখো না, এইখানে তো ডিএনআই, তুমি ধরো দুটো যদি জিনিস থাকতো, ধরো আমি যা সিম্পলি বলছি, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, হচ্ছে দুটো ভেরিয়েবল। তাহলে এবারে এক্স প্লাস বিওয়াই ধরো 0, মানে এটা সামেশন হিসেবে আছে, মানে রে কি, মানে সামথিং dn0 প্লাস সামথিং dn1 প্লাস সামথিং dn2 প্লাস ডট 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 ইকুয়াল টু 0, তো তাই তো? তাহলে অনেকগুলো টার্ম আছে, ধরো তুমি দুটো টার্ম ভাবছো, এবারে ধরো ax প্লাস by ইকুয়াল টু 0। আচ্ছা, x আর y হচ্ছে আরবিট্রারি, অর্থাৎ x y একে অপরের মধ্যে কোনো সম্পর্ক নেই, মানে x যা খুশি হতে পারে, y যা খুশি হতে পারে। তা যদি হয়, তা তুমি বলো তো এই ইকুয়েশনটা কখন ভ্যালিড হবে? কখন ভ্যালিড হবে? এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, মানে এক্স এর উপর ওয়াই ডিপেন্ড করে না, ওয়াই এর উপর এক্স ডিপেন্ড করে না, মানে এক্স এর উপর ওয়াই ডিপেন্ড করে না বা ওয়াই এর উপর এক্স ডিপেন্ড করে না। তা যদি হয়, মানে তারা যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে এই ইকুয়েশনটা কখন ভ্যালিড হবে? এ আর বি 0, একদম একই। তাহলে এখানে তাই তো, যে আমার তো ডি এন আই গুলো এখন আরবিট্রারি, মানে ধরো তুমি লিখলে ডেল এল এন ডব্লিউ বাই ডেল এন 0 প্লাস আলফা মাইনাস বিটা এপসাইলন 0 ডিএন 0। তারপরের টার্মটা হচ্ছে প্লাস ডেল এল এন ডব্লিউ বাই ডেল এন 1 প্লাস আলফা মাইনাস বিটা এপসাইলন 1 ডিএন 1 প্লাস ডট 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 ডট। এবারে ডিএন 0 ডিএন 1 ডিএন 2 ডট 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 যা খুশি হতে পারে, কারণ যে রেস্ট্রিকশন গুলো ছিল সেই রেস্ট্রিকশনকে আমি এর মধ্যে এখন ঢুকিয়ে দিয়েছি। তার মানে ঠিক একই রকম ভাবে এখানে যেমন এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, যা খুশি হতে পারে, এখানে ডি এন আই গুলো যা খুশি হতে পারে। তবু এই ইকুয়েশনটা ভ্যালিড কখন হবে? যখন এই কোএফিসিয়েন্টটা 0 হবে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পারলাম? হ্যাঁ। বলো, আর কিছু? আর কারো কিছু অসুবিধা আছে? তাহলে এবারে দেখো, নাও যেহেতু ডব্লুটা হচ্ছে তোমার এন ফ্যাক্টোরিয়াল পাই ওভার আই জিআই টু দি পাওয়ার এনআই বাই এনআই ফ্যাক্টোরিয়াল, এখান থেকে এল এন ডব্লিউ কি হবে? এল এন এন ফ্যাক্টোরিয়াল প্লাস, দেখো এই পাই মানে গুণ হিসেবে থাকে, লগ করলে এটা যোগ হয়ে যায়, সামেশন ওভার আই, উপরের পার্টটা করলে হচ্ছে এনআই এল এন জিআই মাইনাস এল এন এনআই ফ্যাক্টোরিয়াল। মানে এই পার্টটা যখন তুমি লগ নেবে, প্রথম কথা হচ্ছে গুণ হিসেবে থাকলে সেটা যোগ হয়ে যায়, মানে x1 ইন্টু x2 যদি থাকে, লগ নিলে ln x1 প্লাস ln x2 হয়, তার মানে এই গুণফলটা যোগফল হয়ে গেল। আচ্ছা, এবারে লগ যখন নিচ্ছ, তোমার উপরের পার্টটা লগ নিলে এটা ni ln gi হয়ে যাচ্ছে, নিচের পার্টটা লগ নিলে হচ্ছে ln ni ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে এটা। আর এখানে এখানে ln n ফ্যাক্টোরিয়াল আছে এটা। আচ্ছা, এবারে দেখো এইটা হচ্ছে তোমার n ln n মাইনাস n, এইরকম ভাবে লিখতে পারছো ইউজিং স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন।
তাহলে স্টারলিং অ্যাপ্রক্সিমেশনে ln n ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে n ln n মাইনাস n, এইটা তুমি একটা লিখলে, প্লাস সামেশন ওভার আইটা যেমন আছে থাকুক, ni ln gi টা থাকুক এইটা, মাইনাস ln ni ফ্যাক্টোরিয়ালটা আবার একই রকম ভাবে ni ln ni মাইনাস ni, এটা লিখলাম। তাহলে কি হচ্ছে এটা, n ln n মাইনাস n প্লাস, দেখো যে তুমি যদি এই দুটোকে একসাথে নাও, সামেশন ওভার i ni ln gi মাইনাস ni ln ni, এটা যেমন আছে আমি রাখলাম এইটা, আর তারপরে বাকি যে পার্টটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস সামেশন ওভার i ni, এই যে এই সামেশন ওভার i ni ln gi মাইনাস ni ln ni, এটাকে আমি রেখে দিয়েছি, আর এই মাইনাস এই যে মাইনাস আর এই যে মাইনাস মিলে প্লাস হয়ে গেছে, তার সামেশন ওভার i ni হয়ে গেছে। এবারে দেখো এইটা আর এইটা তো বেসিক্যালি সমান, এই দুটো পাত বাদ চলে গেল, তো বাদ চলে গিয়ে কি পড়ে রইল, হচ্ছে ln w ইকুয়াল টু n ln n প্লাস সাম ওভার i ni ln gi মাইনাস ni ln ni, ঠিক আছে, এই পর্যন্ত আমি লিখেছি ni সামেশন ওভার i ni ln gi মাইনাস ni ln ni, ঠিক আছে। আচ্ছা, এবারে আমি তুমি যেটা করছো যে ডিফারেন্সিয়েটিং both sides with respect to ni, keeping n0 n1 dot 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 ni minus 1 ni plus 1 ডট 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 কনস্ট্যান্ট, আমি শুধু পার্শিয়াল ডেরিভেটিভ করছি, তার ডিফারেন্সিয়েটিভ বোথ সাইড উইথ রেসপেক্ট টু ni মানে আমি পার্শিয়ালি ডেরিভেটিভ করছি। যেমন ধরো জেড হয়তো আছে ফাংশন অফ এক্স এন্ড ওয়াই, তুমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো ওয়াই কে কনস্ট্যান্ট রেখে, বা ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো এক্স এ কনস্ট্যান্ট রেখে, আমি আই এর ni এর টার্মসে ডেরিভেটিভটাকে করছি বাকি সবাইকে কনস্ট্যান্ট রেখে। তাহলে এটা কি হবে না, ডেল ln w বাই ডেল ni হলো, এটা হয়ে যাচ্ছে ডেল ডেল ni অফ n ln n এইটা, প্লাস ডেল ডেল ni অফ সামেশন ওভার i ni ln gi মাইনাস ni ln ni, এইটা, ঠিক আছে, ni ln ni এটা। আচ্ছা দেখো, অনেকে এইটাকে জাস্ট জিরো বলে দেয়, এটাকে জিরো বলা যাবে না, যদি আমি কমপ্লিট ডেরিভেটিভ করতাম তাহলে জিরো হতো, এটা তো কমপ্লিট ডেরিভেটিভ না, পার্শিয়াল ডেরিভেটিভ, মানে এনটা যেহেতু কনস্ট্যান্ট কোন একটা ম্যাক্রো স্টেটের জন্য, তাহলে এই ডান দিকে এই জিনিসটা কনস্ট্যান্ট বলে তাকে তখন তুমি ভাবছো যে এই জিনিসটাকে পার্শিয়ালি ডেরিভেটিভ করে এটা জিরো হয়ে যাবে, মোটেই তা নয় কিন্তু, কারণ এইটা পার্শিয়ালি ডেরিভেটিভ করে এটা টোটাল ডেরিভেটিভ যদি করতাম, যে n0 এর রেসপেক্টে চেঞ্জ, n1 এর রেসপেক্টে চেঞ্জ, n2 এর রেসপেক্টে চেঞ্জ, সবাইয়ের জন্য চেঞ্জ গুলোকে আলটিমেটলি যোগ করতাম, তখন সেটা জিরো হয়ে যেত। কিন্তু এখানে তুমি যদি পার্শিয়াল ডেরিভেটিভ করছো সেটা জিরো হবে না, এটাকে তোমাকে লিখতে হবে এরকম ভাবে, ডেল ডেল n অফ n ln n একটা পার্ট, আর তারপরে থাকবে হচ্ছে ডেল n বাই ডেল ni, তাহলে ডেল ডেল n ln n তার সঙ্গে হচ্ছে ডেল n বাই ডেল ni, এটা যেমন ভাবে করতে হয় এটা। আচ্ছা, এবারে এখানে দেখো এইখানে সামেশন আছে, তাহলে এই সামেশনটার মানে দেখি, এটা n0 ln g0 মাইনাস n0 ln n0, n1 ln g1 মাইনাস n1 ln n1 প্লাস ডট 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 করো, তুমি পার্শিয়াল ডেরিভেটিভ করছো ni এর রেসপেক্টে, তার মানে কি তোমার ওই যখন মানে i এর টার্মটা আসবে তখনই শুধুমাত্র ডেরিভেটিভ হয়, বাকি সর্বত্র জিরো হয়ে যাবে। তা করলে এইটা জাস্ট তোমার ln gi হলো, মাইনাস এই পার্টটাকে যখন তুমি করবে তখন হচ্ছে 1 প্লাস ln ni হলো, কারণ তুমি এই যে ni টাকে রেখে ln ni কে ডেরিভেটিভ করলে 1 বাই ni কেটে গিয়ে 1 হয়ে যাচ্ছে, আর তারপরেরটা হচ্ছে ln ni টাকে রেখে দিয়ে ni এর ডেরিভেটিভ করতে হচ্ছে ln ni হয়ে যাচ্ছে, আর কোনো সামেশন কিন্তু থাকবে না। কেন সামেশন থাকবে না বুঝতে পারছো তো, যে তুমি বেসিক্যালি ডেরিভেটিভটা করছো পার্শিয়াল ডেরিভেটিভ, তোমার যদি এরকম টার্ম থাকে, ধরো n0 প্লাস n1 প্লাস n2 প্লাস ডট 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 প্লাস ni প্লাস ডট ডট ডট, এরকম যদি টার্ম থাকে, মানে তোমার অনেকগুলো টার্ম আছে, সেটা যোগ হিসেবে তুমি ধরো দেখছো, ঠিক আছে, এটা
সামেশন অপার মানে ওই যে অনেকগুলো টার্মে যোগ হিসেবে আছে ধর। এবার তুমি যখন এই পুরো কোয়ান্টিটিটা যখন তুমি ডেরিভেটিভ করবে, পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এনআই, তার মানে কি বাই ডিফল্ট হচ্ছে বাকি সবাই কনস্ট্যান্ট আছে, আর উত্তরটা কত বেরোবে? জাস্ট সিম্পলি 1 বেরোবে। মানে যে n0 n1 n2 সেগুলো কিন্তু তোমার জাস্ট বেসিক্যালি কোনো কন্ট্রিবিউট করবে না, কারণ পার্শিয়াল ডেরিভেটিভ করছে। তাহলে এখানেও ঠিক একই রকম ভাবে তুমি এই জাস্ট এইগুলোকে মানে আই এর ভ্যালু হবে 0 লেখো, 1 লেখো, 2 লেখো, করে পুরোটাকে লেখো। তাহলে যখন তুমি লিখবে বাকি সব টার্মগুলো 0 হয়ে যাবে, শুধুমাত্র আই এর টার্ম যেটায় তোমার এনআই এলএন জিআই মাইনাস এনআই এলএন এনআই টার্ম আছে সেইটাই শুধু থাকবে। তাহলে সেই পার্টটা ডেরিভেটিভ করলে তোমার এই জিনিসটা দাঁড়িয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে দেখো, আচ্ছা এখানে তো বলেই দিয়েছি, তাহলে ডেল এন বাই ডেল এনআই এইটা যখন তুমি করতে চাইছো, বা এখানে দেখছি ডেল এন বাই ডেল এনআই, এই কাজটা তুমি যখন করতে যাচ্ছ, এই যে এইখানে যেটা ডেল এন বাই ডেল এনআই, তার মানে বেসিক্যালি এই কাজটা তুমি করতে চাইছো, যেখানে এনটা হচ্ছে n0 n1 n2 ডট 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 ডট, তার মানে এর উত্তরটা কিন্তু 0 নয়, এর উত্তরটা কিন্তু 1। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি এইটাকে জাস্ট সিম্পলি 0 করতে পারবে না, এটাকে তোমার 1 করতে হবে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? তাহলে এইখান থেকে দাঁড়াচ্ছে 1 প্লাস ln n, মানে এই পার্টটা যদি ডেরিভেটিভ তুমি করো, হ্যাঁ, আর ডেল এন বাই ডেল এন আইটা সেটা তোমার 1 হয়ে গেছে, প্লাস হচ্ছে ln gi আছে, মাইনাস 1 আছে, মাইনাস ln ni আছে। আচ্ছা, এইটা হচ্ছে তুমি জাস্ট রাফ হিসেবে করে রেখেছো এটা। তাহলে এবারে দেখো, এই যে -1 এই +1 তোমার কেটে চলে গেল, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? মাইনাস যদি তুমি নিয়ে নাও, মাইনাস ln ni বাই gi ইন্টু n, দেখো এরকম একটা ফর্ম তোমার দাঁড়াচ্ছে। আমি ইচ্ছা করে মাইনাসটা নিয়ে নিলাম, প্লাস দিয়ে লিখলে হচ্ছে gi আর nটা উপরে থাকতো, ni টা নিচে থাকতো, আমি ni টাকে উপরে রাখবো বলে এটা মাইনাস ln ni বাই gi ইন্টু n এইটা বেরোলো। ঠিক আছে, এটা তাহলে দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট, মাথায় রাখতে হবে। তাহলে তুমি এইখান থেকে তুমি এই মানে ধরো 10 নম্বর ইকুয়েশনটা পেয়ে গেছো। আচ্ছা, এবারে দেখো তোমাকে কি ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতে হবে? ইকুয়েশন 9টাকে স্যাটিসফাই করতে হবে, তার মানে ফর অল আই, তার জন্য ডেল ln w বাই ডেল niটা তুমি জাস্ট বের করে নিয়েছো। তাহলে ফ্রম ইকুয়েশন 9 and 10 তোমার এখন কি দাঁড়ালো? ফ্রম ইকুয়েশনস 9 and 10, we get কি minus ln ni by gi into n plus alpha minus beta epsilon I equal to 0। সেখান থেকে ln ni by gi into n এইটা হয়ে যাচ্ছে তোমার মাইনাস আলফা প্লাস বিটা এপসাইলন i, এটা এটা সরি, এটা এটা প্লাস আলফা মাইনাস বিটা এপসাইলন i, এটা ভুল হলো, মানে এটা তো মাইনাস আছে, এটা প্লাস আলফা মাইনাস বিটা এপসাইলন i এইটা। তাহলে এবারে এইটাকে করে এটা ই টু দি পাওয়ার করে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে না ni বাই gi ইন্টু n, এটা হয়ে গেল ই টু দি পাওয়ার আলফা মাইনাস বিটা এপসাইলন i, এটা দাঁড়াচ্ছে। অর ni এইটা হয়ে যাচ্ছে, বা ni বাই n লিখলেও হবে, ni বাই n এটা হয়ে যাচ্ছে gi, সেকেন্ড, যেটা হচ্ছে ni বাই n সেটা হয়ে যাচ্ছে তোমার gi ই টু দি পাওয়ার আলফা মাইনাস বিটা এপসাইলন i। এরকম একটা ফর্ম আমি ধরো এখন পর্যন্ত এনেছি এটা। আচ্ছা, এখানে মানে আমি অনেকটাই করে ফেলেছি, কিন্তু জাস্ট আলফা আর বিটা তার ভ্যালুগুলো আমাদের বের করতে হবে, না আলফার ভ্যালু আর বিটার ভ্যালু এই দুটো জিনিস তোমাকে বের করতে হবে, তবে তোমার পরিষ্কার জিনিসটা কমপ্লিট হবে। আচ্ছা, আমি আলফাটাকে যা সরিয়ে দিতে পারছি এরকম একটা কন্ডিশনস থেকে, কি কন্ডিশনস থেকে দেখো, উইনো মানে আমি এখন চাইছি এটাকে যে ল্যাগ্রাঞ্জের যে আনডিটারমাইন্ড মাল্টিপ্লাই আলফা এবং বিটা এই দুটোকে আমি যা সরিয়ে ফেলতে চাইছি, কারণ কারণ আলফা আর বিটাকে আমি আরবিট্রারি কনস্ট্যান্ট হিসেবে নিয়েছি, বলেছিলাম তাদের ভ্যালুগুলো আমি এমনভাবে চুজ করবো যাতে করে তোমার মাইক্রোস্কোপি ম্যাক্রোস্কোপিকের মধ্যে কানেকশনটা তুমি রাখতে পারো। আচ্ছা, কি কি ম্যাক্রোস্কোপিক অবজারভেশন তোমার ক্ষেত্রে আছে? তোমার ক্ষেত্রে প্রথম যে অবজারভেশনসটা আছে সেটা অবভিয়াসলি হচ্ছে তোমার
মানে অনেকগুলো জায়গা দিয়ে তুমি ব্যাপারটাকে ভাবতে পারো আর কি। একটা অবভিয়াসলি যে টোটাল নাম্বার অফ পার্টিকেল এনটা হচ্ছে কনস্ট্যান্ট। উই নো সামেশন ওভার আই এন আই এইটা হচ্ছে তোমার টোটাল নাম্বার অফ পার্টিকেল এন হয়। তাহলে দেখো এটা সামেশন ওভার আই, এইখান থেকে এটা লিখতে পারছো এন জিআই ই টু দি পাওয়ার আলফা মাইনাস বিটা এপসাইলন আই, সেটা তোমার এন হয়ে যাচ্ছে এটা। তাহলে দেখো ই টু দি পাওয়ার আলফা তুমি আলাদা করে নাও, সামেশন ওভার আই জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই, সেটা বেশি তোমার 1 হয়ে গেল, কারণ এই এন কেটে চলে যাচ্ছে। যা সামেশন ইন্ডেক্স যেখানে আছে সেইগুলোকে আমি সামেশনের ভেতরে রেখেছি, আলফাটা ই টু দি পাওয়ার আলফার উপরে কোনো সামেশন ইন্ডেক্স নাই বলে আমি এটা এখানে রাখলাম। তো সেইখান থেকে দেখো ই টু দি পাওয়ার আলফাটাকে তুমি জাস্ট এইরকম ভাবে ভাবতে পারছো 1 বাই সামেশন ওভার আই এই জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই। এইরকম ভাবে তুমি কিন্তু ই টু দি পাওয়ার আলফাটাকে জাস্ট রিপ্লেস করে ফেলতে পারছো। তাহলে অন্ততপক্ষে এরকম একটা জায়গায় তুমি পৌঁছাবে মানে আলফাটা ইন টার্মস অফ বিটা বেরিয়ে যাচ্ছে। তার মানে তুমি দুটো ল্যাগ্রাঞ্জেস মাল্টিপ্লায়ারের মধ্যে একটাকে কিন্তু তুমি হাওয়া করে দিতে পারছো এইটা। তো তখন কি দাঁড়াচ্ছে তাহলে দেন, আচ্ছা দেনটা আমি পরে লিখছি, পরের পাতায় লিখছি এটা। তাহলে এবারে এইখানে এই টু দি পাওয়ার আলফা থেকে এটা তুমি বসিয়ে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে না দেন দেখো এনআই বাই এনটা এটা হয়ে যাচ্ছে জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই বাই সাম ওভার আই জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই। তাহলে এরকম একটা জায়গায় এসে তুমি পৌঁছালে, জায়গায় এসে পৌঁছালে। আচ্ছা এই যে সামেশন ওভার আই জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই, এই যে কোয়ান্টিটিটা এইটা ডিপেন্ডস অন দ্য nature of the system through its বা থ্রু ইটস না করে থ্রু লিখে দিয়ে একবারে থ্রু জিআই এন্ড এপসাইলন আই, থ্রু এপসাইলন আই এন্ড জিআই। অর্থাৎ তুমি যদি এনার্জি লেভেলস গুলো সম্বন্ধে তোমার পরিষ্কার ধারণা থাকে এবং সেই এনার্জি লেভেলের ডিজেনারেসি সম্বন্ধে যদি তোমার ধারণা থাকে, তাহলে কিন্তু তুমি সামেশন ওভার আই জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই এই ভ্যালুটা তুমি বের করে ফেলতে পারবে আর কি এইটা। তাহলে এই দিস ইজ কল মানে এই যে এই সামেশন ওভার আই জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই ইজ কল্ড দ্য পার্টিশন ফাংশন বা থার্মোডাইনামিক পার্টিশন ফাংশন, thermodynamic partition function and represented by z। z বা অনেক ক্ষেত্রে তোমার দেখবে অনেক বইয়ে কিউ দিয়ে হয়তো এক্সপ্রেস করা যায়, আমি জেডটাকে বেশি পছন্দ করি। ঠিক আছে, তাহলে তাহলে জেডটা হচ্ছে বাই ডেফিনেশন, জেডটা বাই ডেফিনেশন হয়ে গেল সামেশন ওভার আই জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই এইটা। তাহলে এই যে ইকুয়েশনটা, যে ইকুয়েশনটা তুমি বিটাটাকে বাদ দিয়ে বাকি সবই তুমি পেয়ে গেছো আর কি, এইটাই হচ্ছে সকল ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা। এবার এইটা হয়তো একটুখানি কমপ্লিকেটেড দেখতে, তাহলে ইন টার্মস অফ জেড যদি বলো তাহলে হচ্ছে তুমি জাস্ট লিখতে পারো এনআই বাই এন, এইটা হচ্ছে জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই ডিভাইডেড বাই হচ্ছে তোমার জেড। আর কোনো একটা পার্টিকুলার সিস্টেমের জন্য কোনো একটা গিভেন টেম্পারেচারে দেখবে যেটা একটা ফিক্সড কোয়ান্টিটি আর কি। তাহলে এটাকে তুমি জাস্ট ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো, যেখানে জেড এর তো একটা এক্সপ্রেশন তোমার আছে, ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা। ঠিক আছে, তাহলে দেখো আমি ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা কিন্তু ডিরাইভ করে ফেললাম। হ্যাঁ, তুমি বিভিন্ন ভাবে ভাবতে পারো যে এই ফর্মে তুমি রাখতে পারো এইটা। হ্যাঁ, যেখানে আমি একদম ওই করছি না, মানে তোমার ই টু দি পাওয়ার আলফা ফর্মেই আছে, আলফাটাকে এই ফর্মে রাখছি না,
যদি তুমি রাখো তো এইরকম ভাবে করতে পারছো যে ওই ই টু দি পাওয়ার আলফা যেহেতু 1/summation/i gi টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন i সেটাকে বসিয়ে দিতে পারো, করে তুমি পপুলার ফর্ম অফ দ্য ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা পাচ্ছ। আর এই যে ডিনোমিনেটর যে পার্টটা আছে যেটা summation/i gi টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন i সেটাকে থার্মোডাইনামিক পার্টিশন ফাংশন হিসেবে ডিফাইন করে ফেলো, তাহলে ni/n টা হচ্ছে gi টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন i বাই z হয়ে যাচ্ছে এটা। আচ্ছা, এবারে এই যে কাজটা আমি করছি সেটা হচ্ছে যে এই যে এইখান থেকে যে কাজটা আমি করছি, তাহলে মানে উই হ্যাভ টু ডিটারমাইন আলফা অ্যান্ড বিটা, এই কাজটা আমাকে করতে হবে। এই কাজটা করার জন্য প্রথম যে স্টেপ যেটা সেটা হচ্ছে এইটা, এইখান থেকে তোমাকে যা ব্যাপারটা এগোতে হলো, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস দেখো, ওই বিটাটাকে বের করার জন্য আমি ব্যাপারটাকে এইরকম ভাবে ভাবছি যে মানে বিটাটাকে সময় আছে কথাটা, হ্যাঁ। আর এখনো যাকে কথা হচ্ছে এখন আমি বিটাটাকে বের করিনি, মোদ্দা কথা হচ্ছে এখনো পর্যন্ত আমি কিন্তু বিটাটাকে বের করে ফেলতে পারিনি। আচ্ছা, বিটাটাকে বের করার একটা চেষ্টা করা যায়, বিটা আমি কেমন করে বের করছি একটু ভালো করে বোঝার চেষ্টা করা যায়। ধরো উই নো s equal to k ln w, তাই তো? তাহলে এইটা কিন্তু বেসিক্যালি k ln w max দিয়ে তুমি লিখতে পারো, যেখানে w max টা হচ্ছে তোমার থার্মোডাইনামিক ওয়েট অফ দ্য মোস্ট ডমিনেটিং কনফিগারেশন, থার্মোডাইনামিক ওয়েট অফ দ্য মোস্ট ডমিনেটিং কনফিগারেশন। কারণ আমি বলেইছিলাম যে ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক প্রপার্টি গুলো হচ্ছে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন দিয়ে ঠিক হবে। তো s equal to k ln w, সেটাকে তুমি জাস্ট k ln w max দিয়ে লিখতে পারছো, এখানে w max টা হচ্ছে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন। আচ্ছা, এই যে w max যেটা বেসিক্যালি n ফ্যাক্টোরিয়াল পাই ওভার i gi টু দি পাওয়ার ni বাই যে ni ফ্যাক্টোরিয়াল, এই জায়গাটা এই যে w max টা এইখানে মানে যেখানে where n0 n1 ডট 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 ni এইটা corresponds the most dominating configuration। তাহলে মোস্ট ডমিনেটিং কনফিগারেশনের জন্য মোস্ট ডমিনেটিং মানে এইটা হচ্ছে করসপন্ড দ্য মোস্ট ডমিনেটিং কনফিগারেশন। তাহলে মোস্ট ডমিনেটিং কনফিগারেশনটা n0 n1 n2 ডট 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 ni এইটা যদি হয়, তাহলে w টা হচ্ছে এইটা এটা, এবং আমাকে জাস্ট s টাকে বের করতে গেলে k ln w max টা আমাকে করতে হবে। আচ্ছা, এবারে যখনই মোস্ট ডমিনেটিং কনফিগারেশন বললাম, সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যে ni's গুলো ওবে দা ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন। কারণ কি? কারণ মোস্ট ডমিনেটিং কনফিগারেশন বের করার জন্যই তো আমি এই ধরনের ডিস্ট্রিবিউশনটা পেলাম, আমার ডব্লিউটাকে ম্যাক্সিমাইজ করেই তো আমি জাস্ট এই রিলেশনটাকে পেয়েছি, ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা পেয়েছি। খেয়াল যেটা রাখতে হচ্ছে সেটা হচ্ছে যে এই যে তোমার এই যে মোস্ট ডমিনেটিং কনফিগারেশন সে কিন্তু ম্যাক্সওয়েল বোলম্যান স্ট্যাটিস্টিক্সটা ওবে করবে বা ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশনটা ওবে করবে, যেখানে ni বাই n টা হচ্ছে তোমার gi e টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন i বাই z উইথ z ইকুয়াল টু সামেশন ওভার i gi e টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন i, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো তুমি যখন এখান থেকে এই w max যদি এটা হয়, তাহলে এইখান থেকে তুমি ln w max এটা কি করে পেয়ে যেতে পারছো? তুমি এখানে দেখো অলরেডি করেছিলে, এই যে আচ্ছা ln w max পরে হচ্ছে, তাই তো? মানে ঠিক আছে, লিখে দিচ্ছি। তাহলে দেখো এখানে এই যে ln w max যখন তুমি করবে তখন এটা হবে কত? ln n ফ্যাক্টোরিয়াল প্লাস সামেশন ওভার i ni ln gi মাইনাস ln ni ফ্যাক্টোরিয়াল। এটা ln w max যদি এইটা যদি তুমি লগ নিয়ে নাও, তাহলে এটা ln n ফ্যাক্টোরিয়াল হলো প্লাস সামেশন ওভার i
ni ln gi মাইনাস ln ni ফ্যাক্টোরিয়াল। এটা তুমি পেয়েছো, ঠিক আছে। আচ্ছা এইটাকে তুমি চাইলে এরকম ভাবে লিখতে পারো ln n ফ্যাক্টোরিয়ালটা যেমন আছে। আচ্ছা এক কাজ করি, এটাকে স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন ইউজ করে দিই। হ্যাঁ, আচ্ছা স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন ইউজ করলে তোমার কি দাঁড়াচ্ছে? এটা এইটা হয়ে যাচ্ছে n ln n মাইনাস n অ্যাপ্রক্সিমেটলি, স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন ইউজ করছি, প্লাস সামেশন ওভার i ni ln gi যেমন আছে থাক, এটা যেমন আছে থাক, মাইনাস এইটা হচ্ছে ni ln ni মাইনাস ni। স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন আমি এখানে ইউজ করলাম ln n ফ্যাক্টোরিয়ালটা n ln n মাইনাস n, আর এখানে ইউজ করলাম ni ln ni মাইনাস ni। এটা কি করে না, ইউজিং স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন। স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন ইউজ করে, ঠিক আছে। আচ্ছা তাহলে কি দাঁড়াচ্ছে, ln w max এটা n ln n মাইনাস n যেমন আছে প্লাস সামেশন ওভার i ni ln gi মাইনাস ni ln ni, এই পার্টটা যেমন আছে রইলো, তার সঙ্গে একটা আলাদা টার্ম থাকতে সামেশন ওভার i ni। এই যে তুমি জাস্ট এই যে পার্টটা মাইনাস আর মাইনাসে প্লাস করে সামেশন ওভার ni পার্টটা তোমাকে জাস্ট নিতে হচ্ছে। নিলে কি হচ্ছে দেখো, এই পার্টটা আর এই পার্টটা সমান বলে জাস্ট কেটে চলে গেল। এবারে দেখো তুমি কি করছো, যে এইটাকে তুমি এক কাজ করো, এই যে পার্টটাকে সামেশন ওভার ni ইন্টু ln n এইরকম ভাবে লেখো, সামেশন ওভার ni ইন্টু ln n এইরকম ভাবে লেখো, প্লাস এই পার্টটা সামেশন ওভার i ni ln gi মাইনাস ni ln ni যেমন আছে তেমন আছে। তো তুমি চাইলে এটাকে সামেশন ওভার i ni কমন নিয়ে নিতে পারো, আর এখানে মাইনাস করে দিলে ln ni বাই n ইন্টু gi লিখতে পারছো। খেয়াল করে দেখো যে আমি সামেশন ওভার i ni টাকে রেখে দিলাম, তাহলে ভেতরে পড়ে থাকবে কত, ln n প্লাস ln gi মাইনাস ln ni। আমি মাইনাসটাকে নিয়ে নিয়েছি বলে ওটা ln ni বাই n ইন্টু gi এরকম ভাবে তুমি লিখতে পারলে। এটা হয়ে যাচ্ছে কি দেখো, মাইনাস সামেশন ওভার i ni। এবারে এই যে তুমি ফ্রম ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন থেকে দেখো এই পার্টটাকে লিখতে পারো কেমন করে, এই যে ln ni বাই n ইন্টু gi, এই যে পুরো পার্টটা, এই পার্টটা এখান থেকে দেখো, এই যেটা বলছিল, এই যে জায়গাটা, এই যে ni বাই n gi টা নিচে পাঠিয়ে দাও, তাহলে e টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন i বাই z, এটা তুমি লিখতে পাচ্ছ জাস্ট e টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন i ডিভাইডেড বাই z, এটা তুমি লিখতে পাচ্ছ সামেশন ওভার i ni e টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন i বাই তোমার z, এরকম ভাবে তুমি লিখতে পাচ্ছ জিনিসটাকে, ঠিক আছে। বা আর একটা করতে পারি, দাঁড়াও এক সেকেন্ড, এইভাবে না করে আর একটা জিনিস তোমার করার আছে, যে এইটাকে তুমি এক কাজ করো, এটাকে তোমার যদি না ঘাঁটাও তুমি, তাহলেও তুমি করতে পারবে। হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি, যে কারণ আমার আলটিমেটলি ক্যাপিটাল এনটা ক্যাপিটাল এন ফর্মে থাকলেও আমার খুব একটা অসুবিধা নেই। দেখো তোমার দেখিয়ে দিচ্ছি খুব ইজিলি, শুধু পরের পার্টটা থেকে ওটাকে রিপ্লেস করে দিলে আলটিমেটলি একই জিনিস না, আমাকে আরেকবার করতে হবে, দরকার নেই। তুমি দেখো কিভাবে পেয়ে যেতে পারো, এই পার্টটা যেমন আছে তুমি রেখে দাও, n ln n পার্টটা যেমন আছে রেখে দাও, প্লাস সামেশন ওভার i ni ln gi এই পার্টটা, তাহলে এইটা n ln n টা রয়ে গেল, মাইনাস সামেশন ওভার i ni ln ni বাই gi এইভাবে তুমি রাখতে পারো। সামেশন ওভার i ni টা যেমন আছে কমন নিয়ে নিয়েছি, কিন্তু ln ni বাই gi এইরকম ভাবে তুমি রাখতে পারছো। তাহলে দেখো আবার ওই একই রকম ভাবে এটাকে ইউজ করলে সামেশন ওভার i ni ln ম্যাক্সওয়েল বোলম্যান স্ট্যাটিস্টিক্স যদি তুমি ইউজ করো, তাহলে কি হচ্ছে না, এই gi টা এদিকে নিয়ে চলে এলে ni বাই gi টা হচ্ছে n e টু দি পাওয়ার মাইনাস বিটা এপসিলন i বাই তোমার z হয়ে যাচ্ছে এইটা। তো সেটা কি দাঁড়াচ্ছে দেখো, n ln n মাইনাস সামেশন ওভার i ni
সামেশন ওভার আই এন আই, আর এটা লগ নিলে কত হচ্ছে ln n বাই জেড একটা টার্ম থাকছে, আর এটা হচ্ছে মাইনাস বিটা এপসাইলন আই একটা টার্ম থাকছে। মানে তুমি লগ অফ এইটা নিচ্ছ, তাহলে ln n বাই জেড একটা টার্ম রয়ে গেল, আর ln অফ এইটা করলে মাইনাস বিটা এপসাইলন আই হয়ে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, n ln n, এটা তুমি বাইরে বের করে নাও, মাইনাস ln n বাই জেড থেকে যাচ্ছে, আর ও তার সঙ্গে একটা সামেশন ওভার এনআইটা আছে, দাঁড়া এটা সামেশন ওভার এনআইটা আবার এন দিয়ে দেবে তোমার, মানে এটা যখন তুমি করছো দেখো এই সামেশন ওভার আই এনআই ln n বাই জেড একটা টার্ম রইলো, আর মাইনাস হয়েছে প্লাস বিটা সামেশন ওভার আই এনআই এপসাইলন আই একটা পার্ট রইলো। তাহলে এটা হয়ে গেল n ln n মাইনাস, এটা খেয়াল করে দেখো সামেশন ওভার আই এনআইটা তো n, তাহলে n ln n বাই জেড হলো, আর প্লাস বিটা ইন্টু ই, কারণটা কি দেখো ইটা আমি অলরেডি লিখেছিলাম সামেশন ওভার আই এনআই এপসাইলন আই, তাহলে সামেশন ওভার আই এনআই এপসাইলন আইটা তুমি বিটা ই হিসেবে লিখতে পারছো। তাই এটা দেখো n ln n মাইনাস l ln n মাইনাস প্লাস n ln z প্লাস বিটা ইন্টু ই। বিটা ইন্টু ই, এবারে n ln n তোমার বাদ চলে গেল, তার মানে দেখো এই এটা তোমার পাচ্ছ হচ্ছে n ln z প্লাস বিটা ইন্টু ই। তাহলে এটা কোনটা না ln w max এর এক্সপ্রেশন, তাহলে এনট্রপিটা কত হলো s যেহেতু k ln w max, সেখান থেকে এইটা তুমি পেয়ে গেলে n k ln z প্লাস বিটা মানে কে বিটা ইন্টু ই, এই হচ্ছে তোমার এনট্রপির এক্সপ্রেশন বেরিয়েছে। তো দেখ এখন পর্যন্ত আমি এনট্রপির একটা এক্সপ্রেশন বের করে ফেলেছি, মানে যেটা হচ্ছে এস ইকুয়াল টু কে এলএন ডব্লিউ, ডব্লিউটা হচ্ছে এন এলএন জেড প্লাস বিটা ই ছিল, সেখানে এনট্রপির এক্সপ্রেশনটা বেরোলো এন কে এলএন জেড প্লাস কে বিটা ইন্টু ই। তো দেখো জাস্ট আমি এনট্রপিটাকে ইন টার্মস অফ পার্টিশন ফাংশন বের করে ফেললাম। অঙ্কটা মোটেই কঠিন কিছু না, তুমি শুরুটা করছো বোলম্যান হাইপোথিসিস থেকে এস ইকুয়াল টু কে এলএন ডব্লিউ থেকে, যেখানে ডব্লিউটা অবশ্যই মোস্ট ডমিনেটিং কনফিগারেশন তার ডব্লিউ নিতে হবে। তাহলে মোস্ট ডমিনেটিং কনফিগারেশনের যে ডব্লিউটা সেইটা তুমি জাস্ট এই ফর্মুলা দিয়ে লিখছো, যেখানে তোমার ওই মোস্ট ডমিনেটিং কনফিগারেশনের যে এনআই গুলো সেটা ম্যাক্সওয়েল বোলম্যান স্ট্যাটিস্টিক্সটা ওবে করছে, আর সেখান থেকে এবারে তোমার ডব্লিউর এক্সপ্রেশন যদি জানো তুমি এলএন ডব্লিউ নিচ্ছ, স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন ইউজ করছো, যেগুলো যা কাটাকুটি তুমি করে করে দিচ্ছ, দিয়ে আলটিমেটলি এরকম একটা জায়গা তুমি পৌঁছে গেছো। আচ্ছা এইখানে একটা জিনিস একটুখানি আমি বলে নিই, সেটা হচ্ছে এই যে ইটাকে না এইরকম ভাবে তুমি বের করতে পারো। দেখো ইটাকে অ্যাকচুয়ালি কিভাবে তুমি বের করবে, ইটা তো বাই ডেফিনেশন সামেশন ওভার আই এনআই এপসাইলন আই এইটা। আচ্ছা এবারে এইটা কেমন করে লিখতে পারছো দেখো তুমি, যে সামেশন ওভার আই যেটা এনআইটা মানে ফ্রম ম্যাক্সওয়েল বোলম্যান স্ট্যাটিস্টিক্স, এনআইটাকে তুমি চাইলে এন জিআই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই বাই জেড এরকম ভাবে এক্সপ্রেস করতে পারছো। এটা ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন, সেখান থেকে এপসাইলন আইটা যেমন আছে এইটা। তাহলে এবারে এইটাকে তুমি লিখতে পারছো কিরকম দেখো, সামেশন ওভার আই এনটা যেমন আছে থাক, তুমি এইখানে এক কাজ করো, তোমার আচ্ছা এক সেকেন্ড, যে জেডটা যেহেতু তোমার সামেশন ওভার আই জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই, তুমি এইখান থেকে ডেল জেড বাই ডেল বিটাটাকে করলে কি হবে, যেটা হচ্ছে সামেশন ওভার আই জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই, আর এই পার্টটা ডেরিভেটিভ করে একটা মাইনাস এপসাইলন আই হয়ে যাচ্ছে এইটা। তার মানে মাইনাস ডেল জিটা বাই ডেল বিটা এইটা, সেটা হয়ে যাচ্ছে দেখো সামেশন ওভার আই এপসাইলন আই জিআই ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই। দেখো বাই ডেফিনেশন জেড যদি এটা হয়, তুমি জেডটাকে বিটার রেসপেক্টে ডেরিভেটিভ করছো,
করলে কি দাঁড়াচ্ছে না এই পার্টটা যেমন আছে তেমন রয়ে গেল, আর এই মাইনাস বিটা এপসাইলন আই কে বিটার রেসপেক্টে ডেরিভেটিভ করে একটা মাইনাস এপসাইলন আই হয়ে গেল। এই মাইনাসটা এদিকে পাঠিয়ে দিলে মাইনাস ডেল জেড বাই ডেল বিটা হচ্ছে সামেশন ওভার আই এপসাইলন আই জি আই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই। আর এবার খেয়াল করো তো যে দেখো এই যে তুমি এই মাইনাসটাকে যদি তুমি একটু নিয়ে নাও, জাস্ট তুমি যদি এই মাইনাসটাকে যদি বাইরে বের করে দাও, এখানে এন আছে বাই জেড আছে, তাহলে এন বাই জেডটাকে বাইরে বের করে দিলে তাহলে ভেতরের যে পার্টটা পড়ে থাকছে কত সামেশন ওভার আই, দেখো তোমার জিআই, আচ্ছা মাইনাসটাকে না পরে দিচ্ছি, মাইনাসটাকে পরে দিচ্ছি, কারণ এই এন আর জেড তার মধ্যে তো সামেশন ইন্ডেক্সটা নেই, তাহলে এন আর জেড কে বাইরে বের করে নাও, তাহলে ভেতরে পড়ে থাকছে দেখছো সামেশন ওভার আই এপসাইলন আইটা আগে লিখি, কারণ এখানে কিন্তু এপসাইলন আইটা আগে লেখা আছে, এই যে এপসাইলন আই আছে, জিআই আছে, ই টু দি পাওয়ার মাইনাস বিটা এপসাইলন আই আছে, দেখো এই পার্টটা আছে। তাহলে এটা কত হলো মাইনাস এন বাই জেড, আর এই যে পার্টটা সেটা হচ্ছে মাইনাস ডেল জেড বাই ডেল বিটা, এই পার্টটা ছিল এটা। তাহলে দেখো জাস্ট ইটা হচ্ছে তুমি এইরকম ভাবে লিখতে পারছো, বা ই বার যেটা যেটা বেসিক্যালি নাম্বার অফ মলিকুলস এনার্জি পার মলিকুল, সেইটা হচ্ছে তোমার মাইনাস 1 বাই জেড ডেল জেড বাই ডেল বিটা, অথবা মাইনাস ডেল ডেল বিটা অফ এল এন জেড, এরকম ভাবে তুমি কিন্তু লিখতে পারছো, ঠিক আছে? দেখো এইটা লিখতে পারছো, মানে মাইনাস 1 ওভার জেড ডেল জেড বাই ডেল বিটা বা মাইনাস ডেল ডেল বিটা অফ এল এন জেড, এইরকম ভাবে তুমি কিন্তু অ্যাভারেজ এনার্জি পার মলিকুল লিখতে পারছো, বা কেউ যদি বলে যে আমি টোটাল এনার্জিটাকে লিখবো তাহলে সে এন দিয়ে গুণ করে যা লিখে দিতে পারছে এটা। তাহলে এটা খেয়াল রাখবে, হ্যাঁ, অ্যাভারেজ এনার্জিটাকে কিন্তু এইরকম ভাবে লিখতে পারা যায়, ঠিক আছে? আমি লিখে রাখলাম আর কি, পরবর্তীকালে যখন বিটাটার ভ্যালু বুঝবো তখন আবার আরেক রকম ভাবে দেখবো। তাহলে দেখো এনার্জিটাকে আমি ইন টার্মস অফ পার্টিশন ফাংশন বের করে ফেললাম, এনট্রপিকে ইন টার্মস অফ পার্টিশন ফাংশন বের করে ফেললাম, ঠিক আছে? আর এবারে যেটা ভীষণ ইম্পর্টেন্ট যে ক্রুশিয়াল জায়গাটা, সেটা দেখো যে তোমার যদি এসটা ইকুয়াল টু এন কে এল এন জেড প্লাস কে বিটা ইন্টু ই হয়, তাহলে ডেল এস বাই ডেল ই যদি তুমি ক্যালকুলেট করো, যেখানে ভি আর এনটাকে তুমি কনস্ট্যান্ট রাখবে, তাহলে এটা কত হচ্ছে এন কে ডেল এল এন জেড বাই ডেল ই অ্যাট কনস্ট্যান্ট ভি এন, প্লাস এখানে তুমি যখন করবে কে বিটা হলো প্লাস কে ই ইন্টু ডেল বিটা বাই ডেল ই হলো অ্যাট কনস্ট্যান্ট ভি আর এন। আমি তো ই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি ভি আর এন কে কনস্ট্যান্ট রেখে, কে তো কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে আমি প্রথমে বিটাকে রেখে ই এর ডেরিভেটিভ করলে সেটা 1 হয়ে গেল, আর তারপরে যে কে ইটাকে রেখে বিটাকে ই এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এইটা হয়ে গেল, এইটা। এবার এইটাকে লিখছি দেখো এন কে, এইটা ডেল এল এন জেড বাই ডেল বিটা ভি এন, তার সঙ্গে ডেল বিটা বাই ডেল ই ভি এন গুণ করে দিলাম, এটা ডেল ডেল বিটা করলাম, ডেল বিটা এটা করে দিলাম, এখানে কে বিটা আছে প্লাস কে ই ডেল বিটা বাই ডেল ই অ্যাট কনস্ট্যান্ট ভি আর এন আছে। আচ্ছা এবারে খেয়াল করে দেখো যে এন কে ডেল এল এন জেড বাই ডেল বিটা, এই যে এখানে তোমার মানে কেটা যেমন আছে আছে, মানে এন যেটা এই যে এখান থেকে এই যে তুমি যদি এইটা দেখো, দেখো এখান থেকে এনটা এখানে গুণ হয়ে গেলে তোমার কি দাঁড়াচ্ছে, বা এইখানে দেখো এই যে ইটা ধরো, ইটা ইটা এটা হচ্ছে মাইনাস এন বাই জেড ডেল জেড বাই ডেল বিটা, এই তো। তাহলে তোমার মানে এখানে এখানে এলেন এইটা দিয়ে লিখলে, মানে এই যে ই বারটা মানে ইটা হচ্ছে, দেখো এখানে ইটা কত, ইটা হচ্ছে মাইনাস এন ডেল এল এন জেড বাই ডেল বিটা, এই তো। এখানে কাকে কনস্ট্যান্ট রেখেছি বলিনি, বেসিক্যালি ভি আর এন কে কনস্ট্যান্ট রেখেছি, এই যে এখান থেকে দেখো ই বাই এন যদি মাইনাস ডেল এল এন জেড বাই ডেল বিটা হয়, তাহলে ইটা কত মাইনাস এন ডেল এল এন জেড বাই ডেল বিটা অ্যাট কনস্ট্যান্ট ভি এন এন। এটাকে তুমি এখানে বসিয়ে দাও, তাহলে এটা কি দাঁড়াচ্ছে মাইনাস কে ই এইটা, আর এইটা যেমন আছে আছে ডেল বিটা বাই ডেল ই অ্যাট কনস্ট্যান্ট ভি এন হলো, প্লাস এখানে কে ইন্টু বিটা, প্লাস এখানেও আবার একই রকম ভাবে কে ই ডেল বিটা বাই ডেল ই অ্যাট কনস্ট্যান্ট ভি আর এন হয়ে গেল। দেখো এই দুটো পার্ট কেটে চলে গেল, কেটে চলে গিয়ে তোমার পড়ে রইল কত কে ইন্টু বিটা। তাহলে ডেল এস বাই ডেল ই অ্যাট কনস্ট্যান্ট ভি আর এন, সেটা হয়ে যাচ্ছে তোমার এইটা, এটা। এবারে ফ্রম ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স
ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ থার্মোডাইনামিক্স তুমি কি জানো? ডিইউ ইকুয়াল টু টিডিএস মাইনাস পিডিভি, এটা জানা আছে। ডিইউটাই বেসিক্যালি তোমার ডিই এখানে আর কি, তাই তো? এটা হচ্ছে ফর ক্লোজ সিস্টেম। তখন ক্লোজ সিস্টেমের জন্য তুমি দেখবে যেখানে নাম্বার অফ পার্টিকেলস হচ্ছে তোমার কনস্ট্যান্ট, নাম্বার অফ পার্টিকেলস যখন কনস্ট্যান্ট সেই পার্টিকুলার কেসে তুমি জাস্ট এইটা জানো যে ডিই হচ্ছে টি ডিএস মাইনাস পিডিভি, এটা ফর ক্লোজ সিস্টেম। তাহলে এখান থেকে দেখো ডেল ই বাই ডেল এস আর কনস্ট্যান্ট ভি, আর ক্লোজ সিস্টেম মানে এনটা কনস্ট্যান্ট, সেটা তোমার টি হচ্ছে, বা ডেল এস বাই ডেল ই যদি উল্টে দাও আর কনস্ট্যান্ট ভি আর এন, সেটা কত হচ্ছে 1/t হচ্ছে। তাহলে তুমি এইটা একটা ইকুয়েশন পেলে যেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স থেকে। আর ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স তোমায় বলে কি না ডেল এস বাই ডেল ই আর কনস্ট্যান্ট ভি এন সেটা হতে হবে 1/t। তাহলে ফর্ম ইকুয়েশন 1 and 2 তুমি কি পেলে? ফর্ম ইকুয়েশনস 1 and 2 দেখো কে ইন্টু বিটা সেটা বেসিক্যালি 1/t পেয়ে গেলে, অর বিটা ইকুয়াল টু 1/kt পেয়ে গেলে। তাহলে দেখো এই বিটাটা সেটা বেসিক্যালি হচ্ছে তোমার টেম্পারেচারের সঙ্গে রিলেটেড, এবং কেমন করে রিলেটেড না বিটাটা হতে হবে হচ্ছে 1/kt। তাহলে দেখো আমি কুইকলি যেটা করলাম যে উইদাউট লস অফ এনি জেনারেলিটি, একদম জেনারেলি তোমার এই বিটাটার সঙ্গে একটা থার্মোডাইনামিক কোয়ান্টিটি টেম্পারেচারের কানেকশন আমি নিয়ে চলে এলাম। তাহলে বিটার সঙ্গে থার্মোডাইনামিক কোয়ান্টিটিটা আনতে গেলে একটুখানি লম্বা ডেরিভেশন করতে হয়েছে, কিন্তু এটা জেনারেল। অনেক বইয়ে তোমার ওই পার্টিকেল ইন এ বক্সের ক্ষেত্রে পার্টিশন ফাংশন বের করে সেখান থেকে অ্যাভারেজ এনার্জি বের করে সেটাকে 3/2 কেটি বলে সেখান থেকে করা থাকে, সেটা জেনারেল না, এটা হচ্ছে জেনারেল অ্যাপ্রোচ। এর জন্য আমাকে কিন্তু কোনো সিস্টেম বা কোনো স্পেসিফিসিটি ধরে নিতে হলো না। ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স সবাই জন্য সত্যি, ক্লোজ সিস্টেমের জন্য ডিটা হচ্ছে টিডিএস মাইনাস পিডিভি, সেখান থেকে ডেল এস বাই ডেল ই অ্যাট কনস্ট্যান্ট ভি এন তুমি 1/t পেলে। আর তুমি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স থেকে বোলম্যান হাইপোথিসিস থেকে ডেল এস বাই ডেল ই অ্যাট কনস্ট্যান্ট ভি এন হচ্ছে কে ইন্টু বিটা পেয়েছো, সেখান থেকে বিটাটা পেয়ে গেলে 1/kt। তাহলে নাও ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশনটা কি দাঁড়াচ্ছে? ডিস্ট্রিবিউশন ফর্মুলা এটা কি দাঁড়ালো এখন যে তোমার ni বাই n এটা হচ্ছে gi e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন i বাই kt বাই z উইথ z ইকুয়াল টু সামেশন ওভার i gi e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন i বাই kt। এটা এবারে ফর নন ডিজেনারেট কেস, যদি ডিজেনারেসি না থাকে তাহলে ম্যাক্সওয়েল বোলম্যান স্ট্যাটিস্টিকে দাঁড়াবে ni বাই n এটা e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন i বাই kt বাই z উইথ জেডটা তখন হয়ে যাবে সামেশন ওভার i e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন i বাই kt। দেখো তাহলে আমরা কি করলাম না ম্যাক্সওয়েল বোলম্যান স্ট্যাটিস্টিক্স যেটা সেইটা মানে ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলাটাকে ডিরাইভ করলাম, এবং এই ডেরিভেশনটার অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, অনেকগুলো স্টেজ আছে, সেটা পরপর করে যেভাবে বলতে হয় আমি পরপর করে বলেছি, সেটা নিশ্চয়ই তোমরা বুঝেছো। এবং এই যে ল্যাগ্রাঞ্জেস আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার আলফা এবং বিটা তার ভ্যালুগুলো আমি ক্যালকুলেট করে ফেলেছি, এবং ভ্যালুগুলো ক্যালকুলেট করতে গেলে দেখো এই বোল্টজম্যান হাইপোথিসিসটা আমার কাজে লেগেছে। অর্থাৎ এই যে ডব্লুর সঙ্গে তোমার এর যে একটা সম্পর্ক আছে, মানে এনট্রপির একটা সম্পর্ক আছে এস ইকুয়াল টু KL and W, এইটা হচ্ছে তোমার একটা বিল্ডিং ব্লক, যে ওইখান থেকে ওইটা তোমাকে ধরে নিতে হচ্ছে, ধরে নিলে তবেই তুমি বেসিক্যালি বিটার ঠিক ভ্যালু তুমি বের করতে পারছো, বা ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের সঙ্গে স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সের কানেকশনটা তুমি আনতে পারছো আর কি। তো আজকে বেসিক্যালি এই পর্যন্তই আমাদের পড়তে হবে আর কি, আজকে আর কিছু বলবো না। হ্যাঁ, তোমাদের যদি কারো কোনো কোশ্চেন বা কিছু থাকে তো করতে পারো। হ্যাঁ, স্যার আজকে রাত্রেও ক্লাস